প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? একটু রেসপন্স করেন যে কেউ। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি। ওকে। আহ আরো আসবে হয়তো, আসতে থাকুক, আমরা শুরু করি। বেসিক্যালি আমরা একটু স্লোলি যাই, ঠিক আছে? এটা একদম হার্ড এন্ড ফাস্ট না যে কোর্স শেষই করতে হবে। তবে প্রেজেন্টেশনে যতটুকু রেখেছি পুরোটাই শেষ করব ইজিলি। হ্যাঁ, মানে খুব কি বলে, হারিলি কিছু করব না, হারিড কিছু করব না। শেষ করতে পারবো এই সময়ের মধ্যে, এনাফ টাইম, 2 ঘন্টা লাগবে না আর কি। ঠিক আছে। আজকে আবার বাংলাদেশে ইন্ডিয়ার খেলা, ঠিক আছে? So, বাংলাদেশের ব্যাটিং হলে তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। আমি জানি না এখন ব্যাটিং কার। যাই হোক, কম্পিটেন্সি বেসড রিক্রুটমেন্ট, ঠিক আছে? একটু রেসপন্স করবেন, ঠিক আছে? কম্পিটেন্সি শব্দটা মানে কারা, এখানে লজ্জার কিছু নাই, ঠিক আছে? মানে আহ, শুনেছেন কিন্তু অফিসে খুব একটা ইউজ হয় নাই, এরকম কারা আছে? আপনারা কমেন্টে লেখেন, হ্যাঁ, ইয়েস। যাদের সাথে পরিচয় আছে যে অফিসে আমরা কম্পিটিশনে কাজ করেছি, ইয়েস লেখেন। আর বুঝে নিব বাকিদের আসলে প্র্যাকটিসের সুযোগ হয় নাই। ঠিক আছে, ওটা আসলে আহ আমাদের ফল্ট না। ম্যানেজমেন্ট যদি সুযোগ না দেয়, মুশকিল করা। ঠিক আছে। বা মুখেও বলতে পারেন কারো যদি স্কোপ থাকে যে হ্যাঁ, কম্পিটেন্সি নিয়ে আমার কাজ করার স্কোপ হয়েছে। কেউ কি আছেন? ওকে। যাই হোক। কম্পিটেন্সি শুনেছি, বাট আসলে বিষয়টার সাথে অতটা ওকে, পরিচিত না। একটু বলি। হ্যাঁ, রিক্রুটমেন্টে আমাকে যখন মনির ভাই বলল যে আপনি একটা টপিক সিলেক্ট করেন, তা আমার কাছে প্রথম শব্দ যেটা মনে আছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট। এইচআর এর একদম ফান্ডামেন্টাল কাজ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 20 বছর আগে যে ধরনের রিক্রুটমেন্ট হতো, একেবারে আমার মনে হয় 90%-এর বেশিও, 95 হবে, আরো বেশি হবে। আহ, আমার ধারণা, আমি যতগুলোকে চিনি জানি, এদের কম্পিউটার রিক্রুটমেন্টের মানে অবস্থা সেই আগেরটাই আছে। হ্যাঁ, আগেরটা বলতে হচ্ছে কেউ কেউ ক্যান্ডিডেটকে বলে সিভি নিয়ে আসেন প্রিন্ট করে, গ্রুপ অফ কোম্পানিও বলে। কোন কোন রিক্রুটার ক্যান্ডিডেটের সামনে বসে বসে সিভি পড়ে। সিভি কেউ কেউ পড়েন না, ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেন যে আপনি লাস্ট কোথায় ছিলেন, কবে ছাড়লেন, হ্যাঁ, তার আগে কোথায় ছিলেন। সিভি কিন্তু ওনার হাতে। ঠিক আছে। সো কম্পিটেন্সির এইটা শব্দটা আমি একটু আলাদা কালার করছি এই কারণে, কারণ এটার গুরুত্ব আছে। আজকালকার দিনে যারা একটু স্মার্ট ওয়েতে রিক্রুট করতে চান, তারা এটার ব্যবহার করেন। ঠিক আছে। এটার ব্যবহার করলে ক্যান্ডিডেট গুলোকে ভালোভাবেই জাজ করা যায় যে আমার কিরকম স্কিলের লোক দরকার, তার কতটুকু আছে, কতটুকু আমি রেডি করে নিতে পারব। ঠিক আছে। এটা হয় কম্পিটেন্সি বেসড রিক্রুটমেন্টে। বাট যেটা বললাম, আপনারা তো ফেস করছেন বিভিন্ন জায়গায়, যেটা বললাম, আপনাদের সামনে সিভি পড়বে, সিভির ইনফরমেশন আপনাকে জিজ্ঞেস করবে, আর গদবাঁধা কিছু প্রশ্ন আছে আপনার সম্পর্কে বলেন, ইংরেজিতে বলেন। ইংরেজিতে অনেক সময় লিখিত পরীক্ষাও নেয় আগে, কম্পিউটার টেস্টও নেয় ম্যানেজার। আমি এজিএম এর পর্যন্ত লেখা, মানে রিটেন টেস্ট লিখতে দেখছি। ঠিক আছে। জাস্ট লাস্ট উইকে, গত সপ্তাহে এজিএম। যাই হোক, তো আমাদের রিক্রুটমেন্টের অবস্থা আসলে আগের মতোই, কম্পিটেন্সি বেসড রিক্রুটমেন্ট খুব কম আছে। তবে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের ম্যানেজমেন্ট যদি ফ্লেক্সিবল হয়, যদি সুযোগ আসে কখনো, আপনারা এই কাজটা করবেন, ইমপ্লিমেন্ট করবেন। কারণ আপনি পরবর্তীতে কোথাও যখন যাবেন, আপনার কাছ থেকে জানতে চাইবে যে আপনি কি করছেন, আগের অর্গানাইজেশনে কি কন্ট্রিবিউট করছেন, আপনার কন্ট্রিবিউশন জানতে চাইবে।
আপনি অ্যাডমিনে অনেক কাজ করছেন, অ্যাডমিনের কোনো কাজ নিয়ে আপনাকে প্রশ্ন করবে না। যদি আপনি ধরেন ট্রান্সপোর্টের জন্য ডেডিকেটেডলি কোথাও যান, ট্রান্সপোর্টের প্রশ্ন করবে। ল্যান্ডের ডকুমেন্ট হাবিজাবি ভিসা টিসা এগুলো যদি যান, এগুলোর প্রশ্ন করবে। অর্থাৎ ডেডিকেটেডলি এই কাজগুলোর জন্য যদি নেওয়া হয় তাহলে করবে, আদারওয়াইজ অ্যাডমিনিস্ট্রেট কিছু করবে না আপনাকে। লেবার ল এর বাস্তবায়ন থাকুক আর না থাকুক এক গাদা প্রশ্ন করবে। এইচআর থেকে কিছু প্রশ্ন করবে, যেটা এই জীবনে বাস্তবায়ন হোক বা না হোক তাও করবে। ঠিক আছে? আর আপনি সিভিতে যা লিখছেন সে ব্যাপারে অনেক সাবধান থাকতে হবে আপনাকে। আমি এমন ইন্টারভিউ ফেস করছি, ওয়ার্ড বাই ওয়ার্ড প্রশ্ন তৈরি করছে, ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রশ্ন বের হয়েছে। ঠিক আছে? এবং আমি সেদিন ইন্টারভিউ দিয়ে বের হয়ে আমি প্রত্যেকটা শব্দ ভালো করে দেখছি, প্রিন্ট করে একদম আমি দাগ দিয়ে দিয়ে দেখছি এবং কাটছি, যে এই যেই শব্দ আমার এক্সপিরিয়েন্সে নাই সেগুলো আমি রাখি নাই সেখানে। ঠিক আছে? কারণ ওই ধরনের শব্দ রাখবেন আপনি বিপদে পড়বেন। ঠিক আছে? আপনার কম্পিটিটররা তাদের স্কিল যাই হোক না কেন, আপনি পিছিয়ে থাকবেন। যাই হোক, কম্পিটেন্সি শব্দটার উপর গুরুত্ব দিয়েই আমরা রিক্রুটমেন্টটা আলাপ করবো। ঠিক আছে? প্রথমত কম্পিটেন্সি নিয়ে আলাপ করব, তারপরে রিক্রুটমেন্ট প্রসেস, এরপরে হচ্ছে কম্পিটেন্সি বেসড রিক্রুটমেন্ট, যেটা মূল বিষয়। রিক্রুটমেন্টের সাথে কম্পিটেন্সি কিভাবে লিঙ্ক করলাম আমি এখানে। এরপরে হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব কম্পিটেন্সি বেসড রিক্রুটমেন্ট নিয়েই। আমার মনে হয় সো এই টপিকের উপরে মোটামুটি একটা ধারণা হবে আজকে। সো আগে কম্পিটেন্সি নিয়ে শুরু করি। গুগলে ঘাটলে হাজার হাজার সংখ্যা পাবেন। ঠিক আছে? অনেক কিছু, অনেক আর্টিকেল, মোটা বইও আছে কম্পিটেন্সি নিয়ে। শুধু কম্পিটেন্সি দরকার নাই, আমাদের মূল বিষয় সেটা না, আমাদের হচ্ছে কম্পিটেন্সির সাথে রিক্রুটমেন্ট। মূলত কম্পিটেন্সি বেসড রিক্রুটমেন্ট বলতে বোঝানো হচ্ছে আসলে কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ, সিবিআই বলে। আসবো ইন্টারভিউর বিষয়টাই আসবো, সেটাই মূল বিষয়। বাট যেহেতু রিক্রুটমেন্ট বলছি এবং রিক্রুটমেন্টের সাথে কম্পিটেন্সি, সে আগে কম্পিটেন্সি। কম্পিটেন্সি বলতে একদম সহজ কথা, এর চেয়ে কোনো শর্ট ফর্ম নাই, আমার জানা নাই। নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। নলেজ, স্কিল, অ্যাটিটিউড। এখন অনেকের মধ্যে দ্বন্দ্ব আসতে পারে যে কম্পিটেন্সি যেটা সেটাই তো স্কিল, এর মধ্যে আবার নলেজ আসলো কেন, অ্যাটিটিউড আবার কি? ঠিক আছে? ভেরি সিম্পল। ধরেন আমি শীতকালে একটা পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, একজন পড়ে গেল পানিতে। হ্যাঁ, বাঁচানোর জন্য বলছে, সে সাঁতার মানে বোঝাই যাচ্ছে সে সাঁতার পারে না, কারণ খুব ঠান্ডা। আমি জানি সাঁতার কিভাবে কাটতে হয়, এই নলেজটা আমার আছে, আমি সাঁতার কাটতে পারি প্র্যাকটিক্যালি। কিন্তু আমার নামতে যদি ইচ্ছা না করে, ঠিক আছে, খুব ঠান্ডা, নামবো না আমি। ঠিক আছে? তাহলে কি হলো? নলেজও আছে, স্কিলও আছে, কিন্তু আপনার অ্যাটিটিউড জিরো। করলেন না, আপনি কাজটা করলেন, আপনি জানেন থিওরিটিক্যাল নলেজও আছে, প্র্যাকটিক্যালও আছে, কিন্তু আপনি করেন নাই। এর অর্থ হচ্ছে আপনার কম্পিটেন্সি জিরো। ওই কাজটার ক্ষেত্রে আপনার কম্পিটেন্সি হচ্ছে জিরো। আপনি নলেজে ফার্স্ট হন, স্কিলে একদম আপনি অ্যাওয়ার্ড পান অফিসে, কিন্তু আপনি কাজটা তো করেন নাই, ওই সিচুয়েশনে করেন নাই। আপনার এই জায়গায় কম্পিটেন্সি জিরো। আপনার এই জায়গায় যদি কোনো হাই প্রোফাইল লোক, কোনো স্টার কেউ থাকে, সে যদি সেম কাজ করে তার কম্পিটেন্সি জিরো, সে যেই হোক। ঠিক আছে? তার অতীতের কোনো রেকর্ড এখানে কোনো কাজে আসবে না, তার কম্পিটেন্সি সহজ কথা জিরো। সো নলেজ, স্কিল, অ্যাটিটিউড তিনটার কোনো একটা জিরো হইলে টোটালটাই জিরো। ঠিক আছে? কম্পিটেন্সির আরো এক্সাম্পল হইতে পারে, অনেক এক্সাম্পল। ঠিক আছে? আপনাদের কাছে থাকতেও পারে, কেউ চাইলে একটু শেয়ার করতে পারেন। এই যে যেটা বললাম, নলেজ, স্কিল, অ্যাটিটিউড তিনটা একসাথে মিলে। আমি যে একটা এক্সাম্পল বললাম, হ্যাঁ, সাঁতার পারে না একজন, তাকে বাঁচানোর জন্য সাঁতার যে জানে সে
ড্রাইভ দিল কি দিল না, দিলে কম্পিটেন্সি আছে, না দিলে নাই। সেম এইরকমই আর কোনো এক্সাম্পল মনে আছে কিনা, থাকলে দিতে পারেন। প্রবলেম নাই, এখানে ভুল হওয়ার কিছু নাই, বলেন। হ্যালো, হ্যালো স্যার, কি বলেন? জানি না, আমি একজন এই মানে আসলে অডিটর, একজন অডিটরকে একটা প্রশ্ন করছিলাম যে স্যার ঠিক আছে, এই মানে একটা ক্লজ দেওয়ার কারণে, মানে একটা এনসি দেওয়ার কারণে এমন একটা জিজ্ঞেস করলাম, স্যার এটা কি কারণে এনসি হবে? আমি যে আপনি জানেন না? আমি যে না আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। তো আমি ওনাকে বললাম, অনেকবার বললাম, বলছে না আপনি খুঁজে দেখেন। আমি যে স্যার আমি খুঁজে কোথায় দেখবো, তাহলে রেফারেন্সটা দেন, আমি ওখানে খুঁজে দেখবো। উনি আমাকে শেষ জি, পর্যন্ত এটা বলেই নাই। তার মানে এখানে বোঝা যাচ্ছে ওনার নলেজ আছে, স্কিল আছে, বাট এক্সপিরিয়েন্সের কারণে উনি আমাকে বলে নাই। এটা কি উদাহরণ হইতে পারে? ইয়েস, হ্যাঁ এটাও এক্সাম্পল অবশ্যই হবে। উনি কারণ উনি এত এক্সপিরিয়েন্স, আমি মানে সুনামধন্য একটা অডিটিং মানে বলবো আর কি, আমি জি, বলেই ফেলতেছি আরএসসির একজন অডিটর। আমি ওনাকে এতই চেষ্টা করলাম, প্রায় 10-12 বারের উপরেই বললাম না যে স্যার এই জিনিসটা আমি কেন আপনি এটাকে ফাইন্ডিং দিচ্ছেন, আমাকে কোথায় রেফারেন্স একটু দেখালে আমি খুব। ও যে আপনি জানেন না? আমি যে না স্যার আমি জানি না। উনি আমাকে শেষ পর্যন্ত বলেনি। আমি যাই আর হোক, হ্যাঁ শুধরে এটা গেলাম ঠিক আর কি। আছে। এটা কম্পিটেন্সির একটা পারফেক্ট এক্সাম্পল। উনি কতটুকু পারতেন না পারতেন সেটা তো আমাদের অজানা। আহ উনি কেন দেন নাই সেই কারণটাও অত অজানা, বাট উনি দেন নাই, ঠিক আছে। উনি না দেওয়ার কারণে ওনার কিন্তু নলেজ স্কিল কোনোটারই আসলে এখানে ভ্যালু থাকলো না, অর্থাৎ কম্পিটেন্সি ওনার জিরো। ঠিক আছে, ভেরি সিম্পল। আর একটা একটু সেন্সিটিভ, তারপরে দেই, আমি এক্সাম্পলটাই দিই। হ্যাঁ, করাপশনে তো আমরা খুব উপরের দিকে, হ্যাঁ একদম টপ র্যাঙ্কে বহু বছর ধরেই, এবং হয়তো নামবো না এখান থেকে সহজে। তো যাই হোক, আমাদের যেমন আমাদের বদনাম থাকে, হ্যাঁ বিভিন্ন, বিশেষ করে সরকারি অফিসের লোকজন, হ্যাঁ টাকা পয়সা না দিলে কাজ হয় না। তো ওনাদের নলেজ আছে, স্কিল আছে, কম বেশি যাই হোক, পারুক না পারুক, হ্যাঁ সময় বেশি লাগুক কম লাগুক, হোয়াট এভার, কাজ তো চালায় নিচ্ছেন, কাজ করছেন তারা, ঠিক আছে। কিন্তু আপনি টাকা না দিলে আপনার কাজটা করবে না। এক্ষেত্রে ওই অ্যাটিটিউডের কাজটা করছে টাকাটা, ঠিক আছে। তো এটা একটা বড় এক্সাম্পল। আমরা যারা ওনাদের কাছে যাই, ঠিক আছে, তো আমরা আমাদের এই জিনিসটা আমার মনে হয় বারবার মনে পড়বে যে ঠিক আছে, পারতো, করলো না, ঠিক আছে, অথবা এটা না দিলে করতো না। অর্থাৎ তার অ্যাটিটিউডটা হচ্ছে টাকা, টাকা দিলেই সে করবে, টাকা দিলেই তার কম্পিটেন্সি শো করবে, আদারওয়াইজ করবে না, ঠিক আছে। যাই হোক, আর জটিল এক্সাম্পলে না যাই। সো কম্পিটেন্সি হচ্ছে এই তিনটা বিষয়, মানে তিনটা গুণাবলী, চোখে দেখা যায় না কিন্তু এগুলা, ঠিক আছে, এগুলা জাস্ট অ্যাবস্ট্রাক্ট বলা যায়। বুঝে নিতে হয় যে হ্যাঁ একটা লোকের নলেজ আছে এই বিষয়ে, এবং এই বিষয়ে তার কাজের দক্ষতা আছে, আর এই বিষয়ে কাজের আগ্রহ আছে তার। এই তিনটা বিষয় একসাথে হচ্ছে কম্পিটেন্সি, ঠিক আছে। সো কেউ একজন একটু বলেন, হ্যাঁ কম্পিটেন্সি বলতে এই যে তিনটা শব্দ যে কেউ বলেন। হ্যাঁ একটু ইন্টারেক্টিভ হই, আর ভিডিওতে কেউ থাকলে আরো ভালো, বলেন যে। নলেজ স্কিল অ্যাটিটিউড। তো আমার মনে হচ্ছে আমরা যারা আছি এখানে, আমরা নিশ্চয়ই, যেমন নলেজ আর স্কিলের মধ্যে একটা তফাৎ আছে। নলেজ হচ্ছে থিওরিটিক্যাল, স্কিল হচ্ছে প্র্যাকটিক্যাল। এবং স্কিল আর কম্পিটেন্সির মধ্যে একটা তফাৎ আছে, ক্লিয়ার তফাৎ বোঝা যাচ্ছে এখানে, ঠিক আছে। এখানে বড় কে, কম্পিটেন্সি না স্কিল? বলেন যে কেউ একজন। ভুল অবশ্যই হলে নাম্বার স্কিল, কাটা যাবে। সরি সরি, কম্পিটেন্সি, অবশ্যই কম্পিটেন্সি, কম্পিটেন্সি বড়। কম্পিটেন্সি বড়, ঠিক আছে, কারণ কম্পিটেন্সি আন্ডারেই হচ্ছে স্কিল,
প্লাস আরো 2টা আইটেম আছে, ঠিক আছে? অবভিয়াসলি কম্পিটেন্সিটা বড়। সো কম্পিটেন্সি বলতে আমরা শুধু স্কিল বুঝবো না, ঠিক আছে? এখন থেকে শুধুমাত্র স্কিল মানেই কম্পিটেন্সি না। আমরা যারা সচেতন ভাবে স্কিল আর কম্পিটেন্সি শব্দ ইউজ করব, আমার মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কোনটা ইউজ করবেন কোথায়, ঠিক আছে? সো এতটুকু ক্লিয়ার কিনা সবার কাছে? দুই একজন একটু রেসপন্স করেন। জি ক্লিয়ার। জি স্যার, জি ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার। ঠিক আছে। তো স্যার আর আমার চাচ্ছি যে থ্যাংক ইউ, বলেন। স্যার জি জি ওই আসলে আইএসও মানে ওখানে একটা ডেফিনেশনে কম্পিটেন্সি বলতে নলেজ প্লাস স্কিল প্লাস ওখানে এক্সপিরিয়েন্সটা লেখা আছে। আহ, আচ্ছা এখন অ্যাটিটিউড বাদ দিয়ে এক্সপিরিয়েন্সটা এখানে লেখা আছে আর কি। এটা একটা রেফারেন্স আমি বললাম আর আচ্ছা, কি স্যার, যাই হোক, একটু মনে হইতে কিছু পারে নিয়েন না অনেকে স্যার। অনেকভাবে ডিফাইন করছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মূলত হচ্ছে আসলে যাক আমরা মানে কি বলে বিভিন্ন এক্সাম্পলে না গিয়ে এটাকে আলমগীর ভাই, ইজি রাখি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আলমগীর ভাই, হ্যাঁ মনি ভাই বলেন। হ্যাঁ আমি একটু আসি আর কি, শুনতেছিলাম যে মামুন ভাই মনে হয় একটা রেফারেন্স দিচ্ছে না, মামুন ভাই না জি 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 কম্পিটেন্সির ডেফিনেশনে? মামুন ভাই একটু যদি রেসপন্স করতেন। হ্যালো মামুন হোসেন ভাই। হ্যালো, না আমি বলি না এটা। ও সরি, কে যেন বললেন, একটু রেসপন্স যদি করেন তাহলে আমি একটা অ্যান্সার দিতাম। স্যার উনি আমি বলেছেন বলছিলাম আর কি নলেজ, স্যার, স্কিল এবং এক্সপেরিয়েন্স। নলেজ স্কিল প্লাস আইএসও একটা রেফারেন্স আছে স্যার এটাতে, আচ্ছা আমি মানে আপনাকে কম্পিটেন্সির বলি, একটা। যে 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 একটু বলে দিচ্ছি। আইএসওর স্ট্যান্ডার্ডের আপনি 7.3 ক্লজের ফার্স্ট প্যারার লাস্ট লাইনে যে আপনি 3টা শব্দ পেয়েছেন, জি স্যার, ওইখানে জি স্যার, জি কম্পিটেন্সি স্যার। বলতে এটাকে বোঝানো হয়েছে। তো এই জায়গাটাতে স্কিল আর নলেজ দুইটা জিনিস ঠিক আছে, তাই না? আর এক্সট্রা এখানে আসছে জি স্যার, অ্যাটিটিউড, তাই তো? হ্যাঁ স্যার, আচ্ছা, হ্যাঁ স্যার। ওখানে দেখবেন যে এখন যে পার্টটা আছে ISO 9000, 14000, 45000, 27000, 22000, যতগুলো স্ট্যান্ডার্ড আছে, ক্লাস 7 এর পার্টটাতে ফার্স্ট প্যারার 3 নাম্বার লাইনে এই জায়গাটাতে এটা বলছে। তো ওইখানে দেখবেন ট্রেনিং শব্দটা দেওয়া আছে, ট্রেনিং শব্দটা দেওয়া হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ স্যার, এখন হ্যাঁ স্যার। ট্রেনিং শব্দটা দেওয়া আছে, সো আপনার এটা দেখা হয়তো অনেক আগে দেখাছিল। এখন আসি আপনার মূল অ্যান্সারে। কম্পিটেন্সি, সুমন ভাই সরি ফর দ্যাট, প্লিজ একটু আমি এক্সপ্লেন করি এটা, যেহেতু রেফারেন্স টানতেছে, আমি কয়েকটা একটা এনসি রেফারেন্স শুনছি আমি আরএসসির। ইস্যুসটা হচ্ছে যে আসলে কম্পিটেন্সিটা কি, দ্যাট একেবারে ছোট্ট জিনিস। আপনি আপনার কাজটা করবেন, এই কাজ করার জন্য আপনি যেই মেশিনটা যেই মানুষটা যা চাচ্ছেন সেটার একটা পরিমাপ করা, সিম্পল সংজ্ঞা। আপনি একজন পিয়ন নিবেন, তাহলে পিয়ন কি পাস হলে নিবেন? ম্যাট্রিক পাস, দিস ইজ নলেজ। 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, দিস ইজ স্কিল। ওই লোকটা যেন ভালো আচার আচরণ ভালো ব্যবহার করে, চাইলে যে কোনো সময় চাইলে যেন দেয়, রাগান্বিত না হয়, রূঢ় ব্যবহার না করে, মুখ ঝোলো কালো না করে, দিস ইজ অ্যাটিটিউড। যদি সে রূঢ় ব্যবহার করে, রাগান্বিত হয়, অন্যরকম ভাবে চলাফেরা করে, তাহলে আপনার প্রতিষ্ঠানে সে চাকরি করতে পারবে না। দ্যাট মিনস আমরা ওই লোকটাকে নিব না। নিচ্ছি না কি কোন কারণে? তার কম্পিটেন্সির পার্টটাতে অ্যাটিটিউডটা নেই। সো এই অ্যাটিটিউডটা গ্যাদার করে হচ্ছে মূলত ট্রেনিং থেকে, এই কারণে ওই শব্দটা বলা আছে। সো ক্লিয়ার ভাই? থ্যাংক ইউ স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওকে। আর একটা পার্ট ছিল আরএসসির, একটা উদাহরণ দিছিল নন কনফর্মিটির পার্টটা থেকে। আরএসসির একজন অডিটর, তিনি রেফারেন্স দেন না, কিন্তু ওইটা বারবার আরএসসি বললো স্যার, আরএসসি আমাকে মার্ক করে রাখবে স্যার, প্লিজ না না স্যার। না, আপনাকে মার্ক করবে না কেন? মার্ক করবে না। দ্যাট মিনস যে কোনো অডিটর, আমি সুমন ভাইয়ের কাছে আবারও সরি বলছি একটু রেফারেন্স টাইমে কথা বলার জন্য। ইটস ওকে, বলেন। ইস্যুসটা হচ্ছে যে কোনো নন কনফর্মিটি যে কোনো অডিটরকে দিতে হলে, যদি সেটা নন কনফর্মিটি হিসাবে আসে, মাস্ট বি সেটাকে রেফারেন্স দিতে হবে। সেটা ল হতে পারে, স্ট্যান্ডার্ড ভায়োলেশন হতে পারে, পলিসি ভায়োলেশন হতে পারে, দ্যাট মিনস আপনার এখানকার এসওপিও ভায়োলেশন হতে পারে। সো ভায়োলেশনের পার্টটা যদি থাকে, সেটা যতটুকু আসবে সেই অনুযায়ী মেজর মাইনর ডেফিনেশন হতে পারে। যদি কোনো পার্টটাতে এরকম না থাকে, তাহলে সেটা এনসি উনি দিতে পারবে না। সেটা তাদের নিজস্ব সিওসি, আরএসসি নিজস্ব সিওসি হতে পারে। যদি উনি না বলে থাকে, আপনি কোয়ারিজ করলে উনি হয়তো বা কি কারণে বলি নাই জানেন না, বাট এটা যদি আপনি কোনো সময় অ্যাপিল করতে চান, করতে পারেন যে না আসলে এটা না আমি। না স্যার, পরবর্তীতে আমি আমি বের করছি স্যার, মানে স্যার ওই আমার পাশে যারা কনসালটেন্ট হিসেবে ছিল তাদেরকে আসলে পরবর্তীতে মনে হচ্ছে তাদের কোনো একটা মানে ইঙ্গিত
বা কোনো একটা বোঝানোর জন্য বলেন আর কি স্যার। আর আচ্ছা, এসসি তো অবশ্যই স্যার হাই এক্সপেরিয়েন্স এখানে লোকগুলো আছে, হ্যাঁ, এটাই আমরা নিয়ম। ওনাদের ভুল ধরতেছি না, বাট আমার এক্সপেরিয়েন্স আর লো আর হাই না, একটাই হাদিস, নন কনফর্মিটি দিতে হলে আপনাকে রেফারেন্স দিতে হবে। ল হতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে, সিওসি না হতে পারে, স্যার, আপনার পলিসি ভায়োলেশন হতে পারে। না ওকে, মূল ব্যাপারটা হচ্ছে স্যার ওখানে যিনি কম্পিটেন্সিতে ওইখানে যিনি কনসালটেন্ট ফার্মের লোক ছিল, আমার মনে হচ্ছে স্যার সেটার জন্য বলেন আর কি স্যার। আচ্ছা, ওকে, এটা থ্যাংক ইউ বারবার রঞ্জন ভাই। আরএসসি বললে স্যার মার্ক আমি করে রাখবে স্যার। মাঝখান থেকে ওই যে রেফারেন্সটার জন্য চলে সরি গেছি, স্যার। যেহেতু আইএসএর পার্টটা বলছিল, যার কারণে। ওকে, প্লিজ গো আহেড। থ্যাংক ইউ। যাই হোক, অডিটে তো আমি অত এক্সপিরিয়েন্স না, তো মনির ভাই থাকাতে হেল্প হলো। ওকে, আমরা একটু সামনে যাই। এখানে একটা ডিপার্টমেন্টাল কম্পিটেন্সির এক্সাম্পল, এটা আমারই করা। কিছুদিন আগে একটা অর্গানাইজেশনের একটা অডিটের জন্য আমি তৈরি করে দিচ্ছি তাদেরকে। তো তাদের ছোট অর্গানাইজেশন, ম্যান পাওয়ারও কম, যে কারণে কোনো কোনো জায়গায় দেখবেন যে খালি, অর্থাৎ সেখানে লোক কম। যাই হোক, সো কম্পিটেন্সি বহু রকমের এক্সাম্পল করা যায়, ঠিক আছে। যেমন এটা মূলত হচ্ছে কি, আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের কম্পিটেন্সি লেভেলটা কিরকম, কোন ডিপার্টমেন্টের কোন কোন কাজ খুব জরুরি, বা একদম কি বলে, আপনি যদি খুব ভাগ করেন 3 ভাবে, হ্যাঁ অনেক ভাবেই করতে পারেন, যে সবচেয়ে বেশি কোনগুলো দরকার, তারপরে মাঝারি মিড টাইপের কোনগুলো দরকার, কোনগুলো একদম কম হলেও চলে, হ্যাঁ অর্থাৎ কোন কাজের এফিসিয়েন্সি বা কম্পিটেন্সি কতটুকু কম থাকলেও চলবে, এরকম ক্যাটাগরি করে 3টা ক্যাটাগরি করতে পারেন, আরো বেশিও করতে পারেন। জাস্ট একটা এক্সাম্পল, যে কয়েকটা ডিপার্টমেন্ট দেখছেন এখানে, ঠিক আছে। টপ লেভেল কম্পিটেন্সি বলতে হচ্ছে যেমন ডিপার্টমেন্ট হেড যারা, হ্যাঁ অর্থাৎ যারা ডিপার্টমেন্ট লিড করে, তারা কিন্তু সব কাজ করেন না, ওনারা টপ কাজগুলো করেন। যেমন কি মার্চেন্ডাইজিং এ কস্টিংটা করে, হ্যাঁ এটার ইয়েটা খুব বেশি, কারণ ওই প্রাইসিং এর ইস্যুটার উপর ডিসিশন, প্রফিট লস অনেক কিছু নির্ভর করে। সো সেটা উনি অন্য কাউকে দিয়ে হয়তো যদি ড্রাফটও করান, কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল কিন্তু ওনার বা ম্যানেজমেন্টের কারো থাকে। কিন্তু ওনার ডিপার্টমেন্ট থেকে ফাইনাল অ্যাপ্রুভাল ওনার লাগে। সো উনি এটা কারো হাতে মানে ফাইনালি ছাড়েন না। টেকনিক্যালের ক্ষেত্রে ডিসিশন মেকিং একটা বিশাল ব্যাপার, সব ডিপার্টমেন্টেরই ডিসিশন মেকিং একটা বড় ব্যাপার, অন্যান্য কম্পিটেন্সির সাথে এটাও থাকবে। কোয়ালিটির ক্ষেত্রে যেমন কোয়ালিটি অ্যাপ্রুভাল, কোয়ালিটি চেক করতে পারবে, রিভিউ করতে পারবে অন্যরা, টিমের অন্যরা, কিন্তু অ্যাপ্রুভালটা দেখবেন যে ডিপার্টমেন্ট যে হেড আছে উনি কাউকে দিচ্ছেন না, উনি নিজ হাতে একবার চেক করবেনই অ্যাপ্রুভাল দেওয়ার আগে, ঠিক আছে। সো জাস্ট এরকম কিছু ইস্যু। সো টপ লেভেলে যারা আছে তারা ডিসিশন মেকিং সহ একটু সবচেয়ে সেন্সিটিভ, যেটা যেটা তার নিজে যাচাই না করে ছাড়াটা ঠিক হবে না কখনোই, সেই কাজগুলো তারা ছাড়েন না। সো ওই দিক থেকে চিন্তা করলে যারা টপে আছেন তাদের কম্পিটেন্সির বিষয়গুলো হচ্ছে ওই রকম, ঠিক আছে। এটা গেল একরকম। আর মিড লেভেলে আসেন যেমন প্রোডাকশন ফলো আপ মার্চেন্ডাইজারের, ঠিক আছে। যিনি হেড, উনি খুব একটা ফলো আপ করবেন না, উনি হয়তো র্যান্ডমলি চেক করেন, যারা ফলো আপ করেন তাদেরকে ফলো আপ করান, যে ওটা কি করছেন কিনা, ওটা হচ্ছে কিনা, ওটার কি অবস্থা, ঠিক আছে। উনি চেক ব্যালেন্স করেন র্যান্ডমলি, ঠিক আছে। সো এটা ডিপার্টমেন্ট হেড ফুললি করেন না, মেবি 20-30%, 10%, এর চেয়ে বেশি না, ঠিক আছে। ওকে, সো প্রোডাকশন ফলো আপ এর কাজগুলো হচ্ছে মিড লেভেলে যারা আছে, হ্যাঁ যেমন ডিপার্টমেন্ট হেড ধরেন ম্যানেজার বা জিএম, যদি ডিপার্টমেন্ট হেড হয়ে থাকে, জিএম এর নিচে একদম বটম লাইনে যারা আছে, ধরেন এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার, তারা ছাড়া, বটম লাইন ছাড়া মাঝখানে যারা আছে পুরোটাই আপনাকে মিড লেভেল ধরতে পারেন। সো এই লেভেলে যে কাজগুলো হয় এগুলো হচ্ছে ধরেন, এখানে অনেক কাজ হয়, প্রচুর কাজ হয়, মূল এক্সিকিউশন এই লেভেলেই হয়। একদম বটমে যে আছে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার, সে হয়তো হেল্প করে, অ্যাসিস্ট করে, কোনো কোনো কাজ হয়তো সে ফুললি করে, বাট ম্যাক্সিমাম কাজগুলো সে করে না। যেহেতু বিগিনার্স বা তার রোল কম, হ্যাঁ এক্সিকিউশনের পার্টটা একটু কম থাকে,
সেটা হচ্ছে বটম লাইন। আর মিড লেভেলে কিন্তু বেশি থাকে, সবচেয়ে বেশি। আমি জাস্ট একটা করে এক্সাম্পল দিলাম ওখানে, ঠিক আছে। আমাকে কাছে মনে হয়েছে যে এই মেইনটা রাখি, আর তো থাকতেই পারে, ঠিক আছে। টেকনিক্যালের ক্ষেত্রে যেমন ওয়ার্ক ফলো আপ, পুরো প্রসেসটা ফলো আপ করা যে হচ্ছে কিনা। কোয়ালিটির ক্ষেত্রে কোয়ালিটি চেকিং, ঠিক আছে, এটা একটা বড় কাজ। তো মিড লেভেলের লোকজনই করে, গিয়ে গিয়ে চেক করুক, র্যান্ডম চেক করুক, থরো চেক করুক, যাই করুক, যেভাবেই করুক, ঠিক আছে, বাইরের সিএসসি দেখে করুক, অন্যভাবে করুক, বাট ফুললি চেকের পুরো কাজটাই হচ্ছে এই লেভেলের। হুম। তো এই ধরনের মিড লেভেলে যেটা বললাম, মূলত মূল এক্সিকিউশন গুলো এখানে হয়। এরকম আপনি প্রচুর দিতে পারেন, কম্পিটেন্সির অ্যাট্রিবিউট অনেক দিতে পারেন আপনি, ঠিক আছে। আর বটম লেভেলও আপনি রাখতে পারেন, যেগুলো তারা বেসিক্যালি করে, মানে যে কাজটা আপনি তারা দিয়া করান কিন্তু একবার চেক করেন আপনি। বটম লেভেলের লোকগুলার কম্পিটেন্সি গুলা চেক করে কারা? মিড লেভেলে যারা আছে তারা। হ্যাঁ, যেমন অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজারটা চেক করবে মার্চেন্ডাইজিং ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, তারা চেক করে যে হ্যাঁ নিয়ে আসো দেখি, ঠিক আছে। আবার ম্যানেজার একটা চেক করছে জিএম, ঠিক আছে। সো প্রত্যেকটা লেভেলেই আলাদা আলাদা কম্পিটেন্সির অনেকগুলো বিষয় থাকে, যেগুলো তার না জানলে হবেই না। একা তাকে করতে হবে এই কাজগুলো, ঠিক আছে। ভেরি সিম্পল যে কাজগুলো আমরা আমরা যারা এইচআরে আছি, আমরা কি করি, আমরা যেটা করি, আমরা কারো সিভিতে জব ডিসিশন দেখার সময় যেটা করি, যেখানে অ্যাসিস্ট, কোঅপারেট, হেল্প, অনেক এই ধরনের মানে ইনডাইরেক্ট কিছু শব্দ লেখে যেটাতে বোঝায় না যে পুরা কাজটা সে করে, ঠিক আছে। আমরা ধরে নেই এই কম্পিটেন্সিটা ফুললি তার নাই, ঠিক আছে, হ্যাঁ পার্শিয়ালি আছে। পার্শিয়ালি যাদের থাকে তাদের যদি আমরা একটা কি পজিশনে নিতে যাই, তখন কিন্তু এটা ওইভাবে কনসিডার করা হয় না। হ্যাঁ, শুধু তাদেরকেই করা হয় যারা বলে যে হ্যাঁ আমি এটার জন্য রেসপন্সিবল, এটার ফুল অ্যাকমপ্লিশমেন্ট আমি করি, পুরো প্রসেসটা আমি দেখি। এই জাতীয় কথাবার্তা দিয়ে বোঝা যাচ্ছে যে ওই ওই কাজগুলোর কম্পিটেন্সি লেভেল তার হাই, মানে পুরোটাই সে পারে, পুরোটাই একা করে সে। আর জিজ্ঞেস করলে তো বের হয়ে যায়। সো যাই হোক, তো কম্পিটেন্সির প্রয়োজন এখানেই, ঠিক আছে, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কতটুকু দরকার, সে কতটুকু জানে। সিভিতে কি লিখছে, অনেকেই তো অনেক কিছু লেখে, ঠিক আছে, বাট জাজ তো করতেই হবে, যার জন্য রিক্রুটমেন্ট। সো এই হচ্ছে একটা সিম্পল ডিপার্টমেন্ট ওয়াইজ, ঠিক আছে, একটা ডিপার্টমেন্টটা বিভিন্ন লেভেলে, মানে একটা কিছু মেইন কম্পিটেন্সি দেখতে কিরকম, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল, ঠিক আছে। এইটা ক্লিয়ার কিনা আপনারা? তাহলে জি স্যার। পরের স্লাইডে যাব, ঠিক আছে। এভাবে হইতে পারে, আপনি আরো বহু রকম তৈরি করতে পারবেন, অনেক রকম, ঠিক আছে। আমি আরেকটা রকম দেখাচ্ছি যেটা আমারই করা। এটাও ডিপার্টমেন্টাল, তবে এটাতে একটু অন্যভাবে করা আছে, ঠিক আছে। এটা একটা কমন ফ্রেমওয়ার্ক, এভাবে বেশিরভাগ লোকই করে, ঠিক আছে। আমি একটু আগে যেটা দেখালাম, এটা আমার মাথায় আসছে, আমি করছি, ঠিক আছে। আমার আইডিয়া আসলে কোথা থেকে পাই নাই, বাট এটার আইডিয়া আমি নিয়েছিলাম অন্য জায়গা থেকে। যে বেসিক্যালি যেটা হয়, একেবারে ফান্ডামেন্টাল কম্পিটেন্সির একটা স্ট্রাকচার দাঁড় করাইতে গেলে এইটা লাগে, ঠিক আছে। যেমন এইচআর ডিপার্টমেন্টে আহ কোন কোন কাজগুলো আসলে খুবই জানা দরকার, ঠিক আছে। আর আমার ডিপার্টমেন্টের লোকগুলো যারা আছেন, তাদের এই কম্পিটেন্সি লেভেলটা কোথায়, এখানে সবার একসাথে ধরা হয়েছে। এবং এই যে গ্যাপটা আছে রিকোয়ার্ড এবং এক্সিস্টিং লেভেলের মধ্যে, যে গ্যাপটা, এই গ্যাপটার ফিল আপের জন্য কি করা লাগবে, এখানে যদিও ট্রেনিং এর সাইডটা শুধু দেখা হয়েছে, সো জাস্ট সাবজেক্টের নামগুলো রেখেছে, এই এই ট্রেনিং তাদের দরকার। রিকোয়ার্ড স্কিলটা পাওয়ার জন্য এক্সিস্টিং কম্পিটেন্সি লেভেলটাকে এই ট্রেনিং গুলো দ্বারা আপ স্কিল করলে আমি রিকোয়ার্ড স্কিল গুলো পাবো বা কম্পিটেন্সি পাবো, ঠিক আছে। যেমন অ্যাকাউন্টস এর ক্ষেত্রে বলা আছে, যেমন হ্যাঁ এক্সেল মাস্ট লাগবে। এখন যে যারা আছে কম্পিটেন্সি, তাদের লেভেল হচ্ছে অ্যাডভান্সড, অনেক ভালো পারে। সো এখানে আর খুব বেশি দরকার নাই, হয়তো ওই ট্রেনিংটাই আবার রাখছে জাস্ট যাতে ভুলে না যায়, প্র্যাকটিসে থাকে এই জন্য। এটা ফ্যাক্টর না। আচ্ছা, প্রোডাকশনে আসি। প্রোডাকশনে যেমন বলা আছে, প্রোডাকশন ম্যানেজমেন্ট জানতে হবে, অর্থাৎ প্রোডাকশনের সব কাজ জানতে হবে শুরু থেকে শেষ, ঠিক আছে, ফুল প্রসেস। এই প্রসেসের মাঝখানে তো ব্রেকডাউন,
করলে আসলে কম্পিটেন্সিটা হয় না পুরোটা। সো ডিপার্টমেন্টের লোকজনের অবস্থা কি, ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স, মানে কিছু কেউ আছে মাঝামাঝি পর্যায়ে, কেউ আছে খুবই ভালো। সো যারা মাঝামাঝি আছে তাদের যেটা লাগবে প্রোডাকশন ম্যানেজমেন্ট টেকনিকের উপর ট্রেনিং। হ্যাঁ, ট্রেনিং অনেক ভাবে হইতে পারে, যারা অ্যাডভান্স পারে তাদের দিয়ে করানো অন দা জব ট্রেনিং, মানে একেবারে ফ্লোরে অন্যভাবেও করাইতে পারে। ঠিক আছে, তারপরে দেখেন অনেক জায়গায় অ্যাডভান্স, অনেক জায়গায় ইন্টারমিডিয়েট কম্পিটেন্সি লেভেলটা দেখেন। ঠিক আছে, যারা অ্যাডভান্স আছে বা বিগিনার্স আছে এদেরকে ওই লেভেল পর্যন্ত নিতে হবে। ঠিক আছে, একটা টাইম লাইন থাকে, সচরাচর এই ধরনের টাইম ফ্রেমটা থাকে 1 বছরের জন্য। হ্যাঁ, যারা এই ধরনের বিভিন্ন কম্পিটেন্সি নিয়ে অডিট ফেস করেন, যেমন ISO 9001 আছে, 45,001ও আছে, সেডেক্সও আছে, হ্যাঁ, আমি যদিও জানি। তবে আমি 45,001-এ যেটা দেখলাম একদম ক্লিয়ারলি চাইছে তারা। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে 9001-এ কেপিআই অর্থাৎ পারফরমেন্স মেজারমেন্টের সাথে আহ প্রথমে চায় না, পরের দিকে চায় আর কি, অ্যাডভান্স লেভেলে চায়, যাই হোয়াট এভার। সো সহজ ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কম্পিটেন্সি লেভেলটা কি রকম আপনি এই জায়গায় ভাঙতে পারেন। হ্যাঁ, এই জায়গায় আরো ছোট ছোট অনেকগুলো করতে পারেন, বা ওভারঅল একটা ধারণা নিতে পারেন। যদি লোকজন কম হয়, বেশি হলে আপনি ভাগেন, 3টে লেভেলে ভাগেন, বিগিনার্স, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, 3টা ভাগ করেন। ঠিক আছে, 3 ভাগে আলাদা আলাদা আপনি রিকোয়ার্ড ট্রেনিং গুলো রাখেন, মানে আরো আরো স্পেসিফিক এবং আরো অ্যাকুরেট হচ্ছে আপনার জন্য, যে বিগিনার্সদের জন্য কোন ট্রেনিং, ইন্টারমিডিয়েটের জন্য কোন ট্রেনিং, অ্যাডভান্স লেভেলে যারা আছে তাদের জন্য কোন ট্রেনিং। ঠিক আছে, সো এটা আপনি করতে পারেন। সো এইভাবেও আপনি কম্পিটেন্সির একটা ফ্রেমওয়ার্ক ডিপার্টমেন্ট গুলার তৈরি করতে পারেন। আরো আছে যেটা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একেবারে প্রত্যেকটা ডেজিগনেশন ধরে ধরে করতে পারেন। এই ডেজিগনেশনের লোকের হাই পারফরমেন্স পাওয়ার জন্য রিকোয়ার্ড কম্পিটেন্সি কি কি থাকা উচিত। জাস্ট ধরেন একটা ডেজিগনেশন ধরেন হচ্ছে ম্যানেজার, ম্যানেজারে কি কি থাকা উচিত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে কি কি থাকা উচিত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কি কি থাকা উচিত, তার কি আছে। প্রথম হচ্ছে কি থাকা উচিত ডেজিগনেশন ওয়াইজ, সেম ডেজিগনেশন ওয়াইজই কি আছে তার, আর বাকিটা তো বুঝতেই পারছেন কি লাগবে। ঠিক আছে, এবং এটা ক্যালেন্ডারও করতে পারেন আপনি, ট্রেনিং ক্যালেন্ডার যেটা আমরা করি ট্রেনিং প্ল্যানে, সেখানে এটা ইনসার্ট করে দেওয়া যাবে যে হ্যাঁ এই ট্রেনিংটা ম্যানেজারদের, এই ট্রেনিং অথবা বিগিনার্সদের এই ট্রেনিং, হ্যাঁ অমুক অমুক মাসে হবে, এই মুডে, হয়তো অন দা জব, অফ দা জব, এক্সটার্নাল দ্বারা, হ্যাঁ অফলাইন অনলাইন হোয়াট এভার, যাই হোক। সো এই হচ্ছে মানে চোখের দেখা প্র্যাকটিক্যালি যারা কম্পিটেন্সি নিয়ে কাজ করেন টুকটাক, হ্যাঁ এইরকম ছক টক তৈরি করে একটা আইডিয়া নেন, এটার উপরে কাজ করেন এবং এটা কাজ করে, ভালো কাজ করে। আপনি যত স্পেসিফিক ডেজিগনেশন ওয়াইজ যাবেন তত বেশি আপনি বেশি তাদের কম্পিটেন্সিটা মেজার করতে পারবেন। আপনি ম্যানেজমেন্টকে দেখাতে পারবেন যে তাদের এই ছিল, এই ডিপার্টমেন্টের এই ডেজিগনেশন ওয়াইজ এই করা হয়েছে বছর শেষে। ঠিক আছে, সো আমার মনে হয় কম্পিটেন্সি নিয়ে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে এই এক্সাম্পল বা আমরা এতক্ষণ যা আলাপ করলাম। একটু শেয়ার করেন এই স্লাইডটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, প্লিজ, যে কেউ। হ্যালো, একটু শেয়ার করেন যে কেউ, একটু রেসপন্সটা শুনি, তারপর সামনে যাই। ক্লিয়ার হ্যাঁ কিনা স্যার, বুঝতে স্লাইডটা? পারছি। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার স্যার, বুঝতে কোশ্চেন পারছি। নাই, কোশ্চেন নাই। ওকে, নেক্সট। তার মানে এখন পর্যন্ত আমি ফেল করি নাই। ওকে, একদম ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। সো আজকালকার রিক্রুটমেন্টকে বলা হয় ট্যালেন্ট অ্যাকুইজিশন, ট্যালেন্ট ম্যানেজমেন্ট না। ট্যালেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে একটা লোক জয়েন করার থেকে শুরু করে, মানে রিক্রুট করা থেকে শুরু করে চাকরি যেদিন ছাড়বে, পুরো তার এমপ্লয়ি লাইফ সাইকেল পুরোটা হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট। এর মধ্যে পুরোটা ট্যালেন্ট ম্যানেজমেন্ট না, পুরোটা
বলা হয় এমপ্লয়ি লাইফ সাইকেল। এর মধ্যে যেই যেই জায়গায় তার মেধা নিয়ে কাজ করা হবে ওইটাই ট্যালেন্ট ম্যানেজার, ওই অতটুকু এরিয়াই হচ্ছে ট্যালেন্ট ম্যানেজার। যাই হোক, আমাদের আজকের আলোচনা হচ্ছে শুধুমাত্র ওই পার্টটা, রিক্রুটমেন্ট, যেটাকে আজকালকার বলা হয় ট্যালেন্ট অ্যাকুইজিশন, অর্থাৎ আপনি খুঁজে খুঁজে ট্যালেন্ট নিচ্ছেন। ঠিক আছে, আপনি ট্যালেন্ট নিচ্ছেন, আপনার দরকার ট্যালেন্ট। আমরা ট্যালেন্ট বিভিন্ন জায়গা থেকে নেই। হ্যাঁ, খুব সহজ আজকাল, বিনা পয়সায় নেওয়া যায়। হ্যাঁ, যেমন একজন যদি লোক লাগে আপনি অফিসে ইন্টারনাল সার্কুলার দিয়েও নিতে পারেন। যদি আপনি ভালো ক্যান্ডিডেট পেয়ে যান, গুড, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া, বিডি জবস, অনেক সফটওয়্যার আছে এআই বেসড, অনলাইন বেসড, যেগুলো হ্যাঁ যেগুলো আপনাকে রিক্রুট করা হেল্প করবে। যদিও আমাদের দেশে আমার মনে হয় খুব বেশি আসে নাই এখনো, বাট ওয়ার্ল্ডে এটার প্রচলন বেশ ভালো। আমি বেশ কিছু ইন্টারভিউ ফেস করেছি রিসেন্টলি, যেখানে কোনো আহ, আমাকে সরাসরি ভিডিওতে ইন্টারভিউ নিয়েছে, আমাকে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি, আমার উত্তরের উপর বেস করে পরবর্তী প্রশ্ন করেছে, ইনস্ট্যান্টলি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমার আনসারটা কি হয়েছে সেটার উপর বেস করে সাথে সাথে প্রশ্ন করেছে একজন রোবট যে আমার সামনে। ঠিক আছে, সো আমাদের দেশে যদিও অ্যাডভান্স না আমরা এতটুকু, বাট বাইরের দেশে অ্যাডভান্স হয়ে গেছে অনেক। তাদের মূল ওয়েবসাইটের চাইতে আলাদা একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, তৈরি করছে তারা, যেটা শেষে থাকে .ai। হ্যাঁ, যেমন আমি ফোর্ড ফোর্ড গাড়ির কথা শুনছেন, ফোর্ড গাড়ির এদের এখানে ইন্টারভিউ দিয়েছি, তাদের ওয়েবসাইটেও আমি দেখেছি fordmotors.ai। ইন্টারভিউটার অনেকগুলা সেগমেন্ট ছিল, কোথাও কোনো মানুষের দেখা পাই নাই, বাট রোবট ছিল, এবং প্রশ্নের উত্তরের উপর বেস করে পরবর্তী প্রশ্ন, এবং ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যে প্রশ্ন করছে, এবং এমন প্রশ্ন যেটা আমি উত্তর দেওয়ার আগেই ভাবছি সে কিভাবে এই প্রশ্ন করলো। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন শুনে আমাকে ভাবতে হয়েছে যে কিভাবে সেই প্রশ্ন করলো। আমার সিভিতে তো লেখা নেই এই ধরনের কিছু, এবং আমার সিভি খুব ভালোভাবে দেখছে তারা। ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট সিবি থেকে প্রচুর প্রশ্ন করছে, এবং মেবি ½ অ্যান আওয়ার, আধা ঘন্টার কম বেশি হবে। হ্যাঁ, এবং রিটেন টেস্ট, বুঝতেই পারতেছেন কিরকম রিটেন টেস্ট। যাই হোক, ওই লেভেলে আমরা এখনো যাই নাই, তবে অনলাইন অ্যাসেসমেন্ট কেউ কেউ নেয়, অনেকেই নেয়। হ্যাঁ, আপনার অ্যানালাইটিক্যাল বিভিন্ন প্রশ্ন থাকে। আহ আমি নিজেও নিয়েছিলাম, আমি জুমেই নিয়েছি করোনার পরপরই। আমি ইভেন রিটেন পরীক্ষা নিয়েছি অনলাইনে, গুগল শিটে পরীক্ষা নিয়েছি অনলাইনে। আমি জাস্ট ভিডিও অন রাখতে বলে আমি টাইপিং টেস্ট নিয়েছি, এবং আমি সেইগুলো থেকে আমি যেই লোককে যেখানে দিয়েছি এখনো ভালোভাবে জব করছে, মেবি মোর দেন 3 ইয়ার্স। ঠিক আছে, আর অনলাইন ইন্টারভিউ হয়। হ্যাঁ, অনলাইন ইন্টারভিউ হয়, আমি নাম বলি। আমি বসুন্ধরা গ্রুপে যখন ইন্টারভিউ দিই 2021 সালে, আমার একটা ইন্টারভিউ হয় অনলাইনে, এন্ড দ্যাটস ফাইনাল। ওটা দিয়ে আমার জব অফার হয়ে যায়। ঠিক আছে, এরপরে আমি জার্মান বেসড একটা কোম্পানিতে, একটাই ইন্টারভিউ হয় অনলাইন, এবং এরপরই অ্যাপয়েন্টমেন্ট লেটার। ঠিক আছে, সো আমি বলবো আমার যেমন এই ডেজিগনেশন গুলো ছিল ম্যানেজার এন্ড অ্যাবভ। সো এরকম একটা ক্রুশিয়াল পজিশনে ইন্টারভিউ হয়েছে একবারই, নট মোর দেন 30 মিনিট, কোনোটাতেই 30 মিনিটের বেশি না, কোনো রিটেন টেস্ট নাই। ঠিক আছে, এবং যে ডিসিশন দিচ্ছেন তিনি নিয়েছেন ইন্টারভিউ, সো একবারেই শেষ। ঠিক আছে, সো পসিবল, চাইলে অনলাইনে করা পসিবল। হ্যাঁ, আমি এইচজিএস বাংলাদেশের কথা বলি, 2009, 10, 11, 12 আমি থাকাকালীন সময় আমি দেখলাম এমডি তার পিএস নিবেন, ওই পিএস নেওয়ার আগে প্রত্যেকে একটা সাইকো অ্যাসেসমেন্ট করিয়েছেন অনলাইনে, অর্থাৎ এটা আগে পাঠায় দেন ইমেল অ্যাড্রেসে, সেটা আগে ফিল আপ করে দেয়। এটা যদি ভালো করে তখন উনি সিভিটা নিয়ে মানে ইন পার্সন ইন্টারভিউটা নেন। ঠিক আছে, সো প্রচলন আছে, প্রচলন যে একেবারেই নাই তা না।
অনেকে আবার আমি ঠিক নামটা ভুলে গেছি, আহ বিকাশ বা এরকম একটা অর্গানাইজেশন, বেশ নাম করাই, নামটা ভুলে গেছি। এরকমই কয়েক বছর আগে আমার পরিচিত একজন ইন্টারভিউ নিয়েছিল, এইচআর মেবি সিনিয়র এক্সিকিউটিভ এরকম। তাদের অনলাইন অ্যাসেসমেন্টটা ছিল টিক মার্ক, জাস্ট ক্লিক করা, টাইম বাউন্ড ছিল, টাইম শেষ, ইন্টারভিউ ক্লোজ। ঠিক আছে, প্রশ্নটা চলে যাবে আপনার কাছ থেকে। সো এবং আমি যেটা দেখলাম যে সেখানে প্রশ্ন অনেক, সময় কম, মেবি 100 কোশ্চেন, 60 মিনিট। হ্যাঁ, সো আপনি প্রত্যেকটা প্রশ্ন পড়ার জন্য 1 মিনিটও সময় পাবেন না। ঠিক আছে, এটা আমি আহ, যা দেখলাম মেবি আর 6-7 বছর আগে। হ্যাঁ, খুব একেবারে খুবই নাম করা তা বলবো না, মাঝারি গোছের। বাট আমার ধারণা এরকম ইন্টারভিউ অনেকে নিয়ে থাকেন, বাট এটা খুব ভালো। এখানে আপনার করাপশন করার কোনো স্কোপ আমার মনে হয় নাই। কারণ আপনি একটা প্রশ্ন একবারই পড়ে শেষ করতে পারবেন না। আপনার তো কারো হেল্প নেওয়া বা কাউকে পাশে বসায় রাখা, তাকে বলতে বলা, আমার মনে হয় খুব একটা কাজে দিবে না সেটা, এবং আলটিমেটলি দেয় নাই। ঠিক আছে, যাই হোক, আমি আমার লাস্ট অর্গানাইজেশনে আমি অনেক ইন্টারভিউ নিয়েছি, অনেক কমার্শিয়ালের লোক ছিল, তাদের প্রচন্ড কাজের চাপ ছিল, অনেকেই আসতে পারে নাই টাইমলি। রাতে ইন্টারভিউ নিয়েছি 9টা-10টায় বাসা থেকে। প্রিলিমিনারি ইন্টারভিউটা অনলাইনেই নিলাম। ইভেন ফাইনাল ইন্টারভিউতে যেহেতু আমার ফরেন এমডি থাকতো, সো আমরা ওয়ার্কিং আওয়ারেই নিতাম, বাট অনলাইনেই নিতাম, যাতে উনিও থাকে, উনি যাতে কোশ্চেন করতে পারেন। সো যাই হোক, উনি সবার ইন্টারভিউ নিতেন না, একদম ফাইনালি শর্টলিস্টেড কয়েকজনের। এর আগে বাকি যাদের ছিল, কেউ যদি একেবারেই আসতে না পারতো, এক্ষেত্রে অফিসের অনেক বাধ্যবাধকতা থাকে। So আমি একটু রিকোয়েস্ট করবো যে আমরা এমন পিড়াপিড়ি না করি যে একটা লোকের চাকরির ক্ষতি হোক। এখানে তার ইন্টারভিউ পরে চাকরি হবে কিনা আমরা জানি না, হ্যাঁ, কিন্তু তার ক্ষতি হোক, হ্যাঁ, তাকে আসতেই হবে এখানে। হুম আহ, এটা আমার মনে হয় না খুব নেসেসারি। আমি আমার এক্সাম্পলই দিলাম, আর অন্য এক্সাম্পল আমি নাই দিই। ঠিক আছে, শুধু আমার এক্সাম্পলই কয়েকটা দিলাম। সো অনেকেই নিচ্ছে, আমি কোম্পানিগুলোর নাম বললাম, যারা ভালো করছে তাদের নামটা আসলে বলা উচিত। হ্যাঁ, আমি লাস্ট এই উইকে একটা ইন্টারভিউ দিলাম। ঠিক আছে, এটা একটা আরএমজি, টোকিও মোড লিমিটেড। আমি দেখলাম তারা ঠিক 11:30 ইন্টারভিউ নেবে বলছে, ঠিক 11:30 ইন্টারভিউ নিছে, 1 মিনিট আগে পরেও না। আর আমি টাইমলি ইন্টারভিউ নিতে আমি দেখছি জিপি গ্রামীণ ফোনকে। হ্যাঁ, আমি দুইবার আমার ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয়েছে, আমি দুইবারই দেখছি তাদের টাইম ম্যানেজমেন্ট একদম অ্যাকুরেট ছিল। এছাড়া আমার দেওয়া, ধরে নেন গোটা 50, আপনি মেবি 46 আর 45 ইন্টারভিউ পাবেন যাদের কোনো টাইম ঠিক ছিল না কোনো কিছু। বাট আমি আমার ক্ষেত্রে বাস্তবায়ন করেছি, সেটা হচ্ছে আমি যেমন, মালিক পক্ষের লোকজন থাকে না রিটেন টেস্টে, 10টা মানে 10টা, 10টাতেই নিছি রিটেন টেস্ট। জিএসএ যখন ছিলাম, রিটেন এবং ভাইবা একই দিনে, একই দিনে বলতে 1 ঘন্টার ব্যবধানে, 1 ঘন্টা থেকে আধা ঘন্টার ব্যবধানে, এবং বলেই দিতাম যে এই টাইমটা নিয়ে আসবে 3 থেকে 4 ঘন্টা, যে কোনো একটা পার্টে ডাকতাম, হয় সকাল অথবা বিকাল, মাঝামাঝি না। একটা লোকের ফুল ওয়ার্কিং ডে আমি নষ্ট করতে চাই না। ফুল ওয়ার্কিং ডে নষ্ট করতে গেলে অনেকের চাকরি হারানোর আশঙ্কা থাকে। আমরা যারা এইচআরে বা ম্যানেজমেন্টের কাছাকাছি থাকি, হ্যাঁ, আমাদের একটু অনেক সময় অথরিটি পাওয়ারটা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, মানে যতটুকু এক্সারসাইজ করার ইয়ে নাই, তার চেয়েও বেশি করি। আমি একটু ক্রিটিসাইজই করলাম ওপেনলি, ঠিক আছে, আমরা ম্যাক্সিমামই করি তাই। ভালো অবশ্যই আছে, ভালোদের নাম বললাম আমি, হ্যাঁ, খারাপদের নাম নাই বলি। ঠিক আছে, আননেসেসারি আমরা না ডাকি। যদি অনলাইনে পারি করে নেই, অনলাইনে সবকিছু করা যায়, এভরিথিং, বরং আরো ভালোভাবে করা যায়। ঠিক আছে, আর কল করার সময় যে কোনো একটা পার্টে ডাকেন, বলে দেন এত টাইম লাগবে। হ্যাঁ, আননেসেসারি ডিলে না করাই, কারণ এই জিনিসটা আপনিও ফেস করবেন, করেছেন এবং করবেন হয়তো। ঠিক আছে, আর অবশ্যই যদি ডাকেন, স্ন্যাক্স দিবেন।
ঠিক আছে? অবশ্যই দিবেন ইন্টারভিউ শুরুর আগে, এবং যেন তেন না, নট রট ইয়ার টোস্ট। ঠিক আছে? আরেকটু ভালো পানির বোতল দিবেন, অ্যাটলিস্ট বসতে দিবেন আগে। ঠিক আছে? আপনার ব্র্যান্ডিং এমনি হবে, আর আপনার সাথে যদি পরিচয় হয়, আপনার জন্য তার ব্র্যান্ডিং ওপেন যতদিন সামনে থাকে। ঠিক আছে? কোম্পানির বাইরেও আপনার প্লাস পয়েন্ট এটা। টাইমলি চাইলে করতে পারেন। আমি অনেক এমডি কে একটু মিথ্যা কথাও বলছি কৌশল করে। ঠিক আছে? তাও একটু লেট করে তারা, এই যে একটু টাইমটা তাদের জন্য, হ্যাঁ, এদিক এদিক করে বলছি। ঠিক আছে? সে যাতে তারা টাইমলি ভাইভাতে বসেন, এবং সম্ভব করতে পারছি সেটা। একদিনেও রিক্রুটমেন্ট হয়েছে, রিটেন ভাইভা এবং মেরিট লিস্ট থেকে জাস্ট স্যালারি নেগোসিয়েশন, জব অফার একদিনেই পসিবল। আপনি চাইলে পসিবল। ঠিক আছে? তা আমরা ক্যান্ডিডেটের সাথে ভালো কাজ করি, ব্যবহার করি, কারণ আমরাও ক্যান্ডিডেট কোথাও কোথাও। ঠিক আছে? যাই হোক, কারো এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করতে পারেন। টাইমলি ডাকা, অনলাইনে ইন্টারভিউ নেওয়া থাকলে একটু শেয়ার করেন, একটু ইন্টারেক্টিভ হই। ঠিক আছে? একদম রিজিড কিছু না যে আমিই বলবো আপনারা শুনবেন, হ্যাঁ, বা আপনারা পারবেন না এমন কিছু না কিন্তু এখানে। প্লিজ, যেটা আলাপ করলাম, এই এই কিছুক্ষণ যা বললাম, যদি কারো শেয়ার করা থাকে, মাসুদ ভাই বলতে পারেন। মাসুদ ভাইয়ের এক্সপিরিয়েন্স অনেক আছেন মনে হয়। ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? ওকে, অন্য কেউ বলতে পারেন। ঠিক আছে? জাস্ট শেয়ারিং, আমরা একটু জানলাম। স্যার, আমার পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে আমি অনেক জায়গায় মানে প্রায় 2টা প্রতিষ্ঠানে জি। আহ, মানে এটা যেহেতু একটু লোকেশনটা একটু দূরে ছিল, এবং কি একটা অ্যালাউন্স দেওয়া হয়েছিল, মানে একটা কনভেন্স দেওয়া হয়েছিল, এরপরে জি। দুপুরে খাবার খাওয়া হয়েছে, এরকম 3-4টা প্রতিষ্ঠান পাইছি। আহ, চা বা টিফিন এটা প্রায় জায়গায় পাইছি। আহ, এই আর কি স্যার। তবে একটা জায়গায় এইচআর এর মানে আমি ইন্টারভিউ দিতে গেছি, এইচআর এর এক প্রতিনিধি মানে বসা নিয়ে, তারপরে ডাইরেক্টরের সোজা বসা যাবে না, এরকম কতগুলো মানে কি বলবো ইগনোর করছিল আর কি আমাদেরকে। আমরা বুঝতে পারলাম না যে সিনিয়র পোস্টে ঢুকতেছি, কিন্তু এই পরবর্তীতে আমার ওখানে চাকরি হয়েছিল, পরবর্তীতে এর আমি শাস্তিও দিছি। ও জুনিয়র পোস্টের লোক সিনিয়র পোস্টে ধাপড়াইছে স্যার। এই আর কি স্যার, এটা থ্যাংক এক্সপিরিয়েন্স, ইউ। নাম বললাম না হ্যাঁ, প্রতিষ্ঠানের। অবশ্যই না, ভালোটা হলে নাম বলেন। ঠিক আছে? যাই হোক, এগুলো থাকবেই, হ্যাঁ, এগুলো কন্ট্রোলের বাইরে। সো বাট আমার কথা হচ্ছে, আমরা যখন সুযোগ পাবো, আমরা যাতে ভালো প্র্যাকটিসটা করি। ঠিক আছে? ভালো প্র্যাকটিসটা যাতে করি। ওকে, নেক্সট স্লাইডে যাই। এবার আসি রিক্রুটমেন্টের প্রসেস নিয়ে। ঠিক আছে? প্রেজেন্টেশনটা যখন তৈরি করি, তখনই আমার মনে হয়েছে যে একটা রাস্তার ছবি দিব, কিন্তু কোথায় বসানো যায়। ঠিক আছে? চিন্তা করলাম রিক্রুটমেন্ট প্রসেসে বসানো যায়। প্রসেসটা শুরু আছে এক জায়গায়, শেষও এক জায়গায় আছে। সো রাস্তার এক মাথা শুরু, এক মাথা শেষ। ঠিক আছে? সো আমরা এই কাজটা করি না, ম্যাক্সিমাম লোকজন আমরা এটা করি না। ম্যান পাওয়ার প্ল্যানিং করি না, বাজেটিংও করি না। হ্যাঁ, সেটার অ্যাপ্রুভালের তো প্রশ্নই উঠে না। ম্যান পাওয়ার রিকুইজিশন কি জিনিস অনেকেই জানি না। আমরা শুরু করি, একটা কাগজ থাকলে থাকলো, মেল দিল একটা ডিপার্টমেন্ট হেড, এটা নিয়ে দৌড়াদৌড়ি, অমুক ডিপার্টমেন্ট এতটা লোক চাইছে, এই বেতন, অমুক দিনের মধ্যে। হ্যাঁ, ওটা এমডি বললো যে হ্যাঁ যাও, নিয়ে যাও, করো। ঠিক আছে? তো যাই হোক, রিক্রুটমেন্ট শুরু হবে ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে, শেষ হবে জব প্লেসমেন্ট পর্যন্ত। সবগুলো স্টেপ আছে পরের স্লাইডে, জাস্ট একটু বলে যাই। তো এটার মধ্যে জব, এই যে লোক লাগছে কোনো ডিপার্টমেন্টের, কেন লাগবে তার? ঠিক আছে? কেন লাগবে, হোয়াই, এই প্রশ্নটার জবাব পাওয়ার জন্য প্ল্যানিং লাগবে, মাস্ট। ছোট একটা কাগজ হইলেও করেন, বছরের শুরুতে সব ডিপার্টমেন্টকে ডেকে, ঠিক আছে, বা মেইলে বা ফরম্যাট দিয়ে
কোন ডেজিগনেশন, কত বেতন, কি কাজ করবে, কারো রিপ্লেসমেন্ট কিনা, পজিশন নিউ কিনা, নিউ হইলে এক্সিস্টিং অর্গানোগ্রামে কোথায় বসবে সেটা করেন। আমি যেটা করতাম 2013 সালে নায়াগ্রা টেক্সটাইলে অর্গানোগ্রাম করছি, করে কেউ যদি নতুন ম্যান পাওয়ার রিকুইজিশন ছিল, সেখানে প্ল্যানিং করি নাই, আসলে বাজেটিংও করি নাই, সেখানে রিকুইজিশন ফর্মের মধ্যেই প্ল্যানিং বাজেটিং এর পার্টটা ছিল। হ্যাঁ, রিকুইজিশন নামেই ছিল সেটা। ওখানে অর্গানোগ্রাম দেওয়ার কথাও আছে, যেটির কথাও আছে। তো অর্গানোগ্রামটা তার সাথে অ্যাটাচ করে দিত, জব ডেসক্রিপশন অ্যাটাচ করতো। অর্গানোগ্রামে যদি নিউ পজিশন হতো, রিকুইজিশনে অপশন ছিল মার্ক করার যে এটা কি নিউ পজিশন আর নিউলি ক্রিয়েটেড পজিশন। যদি নিউলি ক্রিয়েটেড হয় তাহলে অর্গানোগ্রামের কোথায় আসবে? সো অর্গানোগ্রামের ওখানে ডিপার্টমেন্ট হেডকে বলতাম, স্যার আপনি এখানে বসান, বা হেল্প করতাম, করে বলতাম এটা আপনি এমডির অ্যাপ্রুভাল নিয়ে আসেন। ওই অর্গানোগ্রামটার অ্যাপ্রুভাল উনি হোক, এইচআর হোক, আগে অর্গানোগ্রামের অ্যাপ্রুভাল, অর্গানোগ্রামে পজিশনটাকে ইনসার্ট করতে হবে। আগে করতে যাওয়ার সময় এমডির অনেক জেরা, একা যেতাম না, একা যাবেন না কখনো, আর ওই ডিপার্টমেন্টের লোক লাগবে কি লাগবে না, ঠিক আছে, লাগার কারণটা কি, এই ব্যাখ্যা তো আমি এইচআর দিতে পারবো না। সো যে দিবে তাকে যেতে হবে, ঠিক আছে। প্রয়োজনে আমি তার সাথে যেতে পারি বিষয়টা দেখার জন্য, প্রয়োজনে ব্যালেন্স করার জন্য, হয় আবার এমডি কে সাপোর্ট করবো, নাহলে ডিপার্টমেন্ট হেড কে সাপোর্ট করব, যেটা অ্যাকচুয়ালি কোম্পানির প্রয়োজন সেই দিকেই আমি সাপোর্ট করব, বায়াসড হয়ে অন্ধভাবে নির্দিষ্ট কারো দিকে না, ঠিক আছে, যেটা রিয়েলি কোম্পানির প্রয়োজন। ঠিক আছে, আপনি প্রোডাকশন ফ্লোরে যান, আপনি গিয়ে দেখছেন যে সত্যি প্রোডাকশনের লোক প্রয়োজন, খুব কষ্ট হচ্ছে তাদের শিপ মিলানো, এবং মেশিন গুলা হিমশিম খাচ্ছে, ঠিক আছে। সো উনি যেটা চাইছে সেটা মানে খুবই প্রয়োজন, এমডি হয়তো তাকে দিতে চাচ্ছে না। এখন আপনি সেখানে লজিক তুলে ধরতে পারেন ডিপার্টমেন্ট হেডের পক্ষে, বাট আপনার সেটা এভিডেন্ট রিজনেবল লজিক হইতে হবে। হুম, এরপরে এমডি নিশ্চয়ই আপনারটা ফেলতে পারবে না, বা তারটা ফেলতে পারবে না, যে বুঝবে না অ্যাকচুয়ালি হয়তো আমার এইচআর যদি ফ্লোরে যায়, সে যেহেতু এটা বলছে, তার মানে তার কথার লজিকটা তো আমি পেলাম, ঠিক আছে, সেরকম হইতে পারে। যাই হোক, সো ম্যান পাওয়ার প্ল্যানিং, বাজেটিং, ম্যান পাওয়ার রিকুইজিশন যেটাই বলেন, এই জাতীয় প্রি প্ল্যানিং থাকা লাগবে, যে আপনি আপনার বছর শুরুতেই বাজেট নিয়ে নিবেন। হ্যাঁ, যে কোন পজিশনে কত বেতন, জব কনফার্মেশনের সময় টাকা পয়সা বাড়বে কিনা, ডেজিগনেশন চেঞ্জ হবে কিনা, কোনো এক্সট্রা বেনিফিট পাবে কিনা, ক্যাশ কি নন ক্যাশ, এই জাতীয় কোনো কিছু থাকলে সমস্ত কিছু প্ল্যানিং এন্ড বাজেটিং এ আসবে বছরের শুরুতেই অ্যাপ্রুভাল। ঠিক আছে, খুব কঠিন কাজ না, এটা করবেন, ঠিক আছে। তারপরে স্লাইড গুলো যাই। স্যার, কি বলেন? রুম ভাই, হ্যাঁ বলেন। মনির, আচ্ছা আমি জি জাস্ট একটা ছোট্ট অ্যানাউন্সের জন্য একটু ডিস্টার্ব করছি সকলকে, সরি টু জি সে। আমি এই জায়গাতে চ্যাট বক্সে, আমাদের যে চ্যাট বক্স আছে এখানে আমাদের আপনার ট্রেনিং এর ভিডিওটা আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে ইনপুট দিয়ে দিব। তার কারণে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সবাইকে শেয়ার করে রাখলাম, অর্থাৎ আপনার ট্রেনিংটা শেষ হলে আমরা ভিডিও করতেছি, সেটাকে রেকর্ডিং হচ্ছে, আগামীকাল অথবা আগামী পরশুদিন আমরা আমাদের চ্যানেলে এটা আপলোড দিব। এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করলেও করতে পারেন, না করলেও এটা আপনাদের ব্যাপার, বাট জাস্ট লিঙ্কটা কপি করে রাখলে কখনো আপনি ভিডিওটা এখান থেকে পেয়ে যাবেন। সাথে সাথে আমাদের আলমগীর ভাই কেপিআই ট্রেনিং সহ টিওটি আছে, সিক্স সিগমা আছে, আইএসওর পার্ট আছে, লট অফ ট্রেনিং ওখানে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখতে পাবেন। এই ইনফরমেশনটা সবার সঙ্গে শেয়ার করা। সবাই একটু চ্যাট বক্সটা ফলো করেন প্লিজ। ওকে আলমগীর ভাই, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। ওকে, সো আমরা একটু আগাই, সেটা হচ্ছে অর্গানোগ্রাম। দেখেন, একটা স্টেপে আছে অর্গানোগ্রাম। সো এটাতে কারো রিপ্লেসমেন্ট, নিউ পজিশন, যেটাই হোক, ডিপার্টমেন্ট হেড কে যখন দিবেন, আর ম্যানেজমেন্ট যখন দেখবে যে রিয়েল সিনারিওটা কি, ঠিক আছে, এক্ষেত্রে যদি আমরা হয়তো অনেক সময় ছোট পজিশন বড় সাবজেক্ট ধরতে পারি না, অর্গানোগ্রাম হচ্ছে একটা ধরার জন্য, আমি বলবো একটা ট্র্যাপ, ঠিক আছে। এমনি যখন ক্লিয়ারলি দেখবে যে এটা কোথায় নিচ্ছে, হ্যাঁ, কি কাজ করাবে তাকে, যখন ইকুয়েশনে থাকবে, উনি কিন্তু পজিশন এবং ওই ডিপার্টমেন্টের অর্গানোগ্রামে অন্যান্যদের ডেজিগনেশন গুলো এবং এই জব ডেসক্রিপশন যেটা রিকুয়েশনে অ্যাটাচ করা, সবগুলো যখন উনি দেখবেন, উনি কিন্তু তখন, তারা তো মালিক, তারা জানে এখানে কাজ আসলে কোন ডিপার্টমেন্টে কিভাবে হয়।
আর এইচআর এর অ্যাক্টিভিটিস যেমন জব অ্যানালাইসিস, ওয়ার্কলোড অ্যানালাইসিস এগুলো যদি পারফেক্টলি হয়, হ্যাঁ, এবং এটা যদি ম্যানেজমেন্ট পর্যন্ত কন্টিনিউয়াসলি আপ টু ডেট করা থাকে, তারা কিন্তু জানে যে কারা কি কাজ করছে। তো উনি হয়তো বলবে যে এই কাজটা ওকে দাও, ওই কাজটা ওকে দাও, এভাবে মার্চ করো, নতুন লোক নেওয়ার দরকার নাই। ঠিক আছে, সো অ্যাপ্রুভালের আগেই প্ল্যানিং বা অর্গানোগ্রাম লেভেলেই যেটা প্রয়োজন নাই অটোমেটিক বাদ পড়ে যাবে। ঠিক আছে, কারণ আপনি শুধু শুধু কারোর সাথে ঝগড়া করতেও পারবেন না, সিনিয়রদের সাথে আপনার কথা টিকবে না। হ্যাঁ, লোক নিবে, পরে আবার ছাঁটাই করবে কে? এইচআর ছাঁটাই করবে। ঠিক আছে, আপনার বাড়তি কাজ। তো বেসিক্যালি না নিয়ে জাস্টিফাইড ওয়েতে নেওয়া এবং কোম্পানিকে সেভ করা হচ্ছে এইচআর এর কাজ। যাই হোক, সো রিকুইশন অ্যাপ্রুভালের কাজ হচ্ছে সিবি কালেকশন করবেন। সিবি কালেকশনের ক্ষেত্রে আমি বলবো এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসের জন্য আপনি একটা রিক্রুটমেন্ট পলিসি করেন, রিক্রুটমেন্ট সিলেকশন পলিসি করেন। ঠিক আছে, পলিসিতে আপনার বলা থাকবে প্ল্যানিংটা কিভাবে হবে, বাজেটিংটা, এটা একটা ফরম্যাট বা একটা বেসিক ধারণা, একটা মিনিমাম বেসিক ক্রাইটেরিয়া এবং লেভেল থাকবে। অর্গানোগ্রামের স্ট্রাকচারটা বা ডেজিগনেশন গুলো কি থাকতে পারে, রিকুইজিশনের ফর্মটা থাকবে। সিবি কালেকশনের ক্ষেত্রে আপনি কোন কোন মিডিয়া ইউজ করতে পারবেন, মিডিয়াগুলো কিভাবে সিলেক্ট করবেন, কে সিলেক্ট করবে, কার ডিসিশন ফাইনাল হবে। সিবি সর্টিং এর ক্ষেত্রে আপনার সিবির সর্টিং এর ক্রাইটেরিয়া এগুলা কারা কারা সিলেক্ট করবে, যেমন হয়তো একটা ইন্টারভিউ বা রিক্রুটমেন্ট একটা প্যানেল হতে পারে, যে ডিপার্টমেন্টের লোক নিচ্ছে সে হতে পারে, এবং এইচআর এর একজন হতে পারে, ম্যানেজমেন্ট একজন হতে পারে, তিনজন দুইজন মিলে হোয়াট এভার একটা কম্বিনেশনে কিছু একটা গ্রুপ বা একাধিক গ্রুপ হতে পারে বিভিন্ন লেভেলে। সিবি সর্টিং তারা করবে। সিবি সর্টিং কালেকশন থেকে সর্টিং এর একটা ডিউরেশন থাকবে, কালেকশন করবে মেবি 7 দিন 8 দিনে, সর্টিং করবে 4 দিনে বা 3 দিনে, সর্টিং করার 3 দিন পরে বা 4 দিনের মধ্যে রিটেন ভাইবা নিবে। ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন বলতে হচ্ছে সার্টিফিকেট, লাস্ট অফিস চেকিং, রেফারেন্স চেকিং, হ্যাঁ, এই বিষয়গুলো আছে। এইগুলা কমপ্লিট করতে কতদিন লাগবে, ইন্টারভিউ শেষ হওয়ার কতদিনের মধ্যে এগুলা করবে। ঠিক আছে, এইটা থাকবে পলিসিতে। এই পলিসির সাথে এসওপিও করতে পারে, সেখানে আরো ডিফাইন থাকবে যে এই কাজগুলো সার্টিফিকেট ভেরিফিকেশন কোন ডেজিগনেশন করবে, হ্যাঁ, তার ব্যাকআপ হিসাবে কোন ডেজিগনেশন এই কাজটা করবে। হুম, তারপর রেফারেন্স চেকের বিষয়টা কে করবে, ডেজিগনেশন থাকবে। ঠিক আছে, তার ব্যাকআপে কে থাকবে, হ্যাঁ, তো এগুলো থাকতে পারে। কোন ডকুমেন্ট দিয়ে রেফারেন্স চেক করবে, কোন ডকুমেন্ট দিয়ে, মানে কোন ধরনের ফরম্যাট ইউজ করবে কিনা, করলে সেই ফরম্যাটের নাম্বার থাকবে, পলিসি এসওপি বা ফর্ম নাম্বার অথবা ফরম্যাট বা রেজিস্টার নাম্বার। হ্যাঁ, এগুলা দিয়ে আপনি পলিসি এসওপি করতে পারেন। সেখানে ক্লিয়ারলি ডিফাইন করা থাকবে প্রত্যেকটা স্টেপের কোন কাজ কোথায় কখন কত দিনে কার দ্বারা কিভাবে হবে। ঠিক আছে, সো নেগোসিয়েশন করবেন, স্যালারি নেগোসিয়েশন সাদার সাথে আদার বেনিফিটের বিষয়টা থাকবে। নেগোসিয়েশনে যদি দুই পক্ষ একমত হয় তখন জব অফার, জব অফারের পরে হচ্ছে জব প্লেসমেন্ট। হ্যাঁ, জয়নিং এর দিনে জয়েন করানো তাকে। এই জব প্লেসমেন্ট নিয়ে বিতর্ক আছে, কেউ কেউ বলে এটা রিক্রুটমেন্টের পার্ট না, কেউ বলে পার্ট, হোয়াট এভার, জেনে রাখেন। ঠিক আছে, বিতর্কে আমরা না যাই। ঠিক আছে, কোনো লিখিত পরীক্ষা আসলে দিয়ে দিবেন, আর ভাইভাতে যদি আপনার ইন্টারভিউ আর আপনার সাথে তর্ক করতে যায় ছেড়ে দেন, ওনার কথা মেনে নেন, তো প্রবলেম নাই। ঠিক আছে, উনিও রাইট আপনিও রাইট। ঠিক আছে, তো যাই হোক, ওরিয়েন্টেশন, অনবোর্ডিং, জয়নিং, মানে যেটা হচ্ছে জব প্লেসমেন্ট। ঠিক আছে, এইটা বিতর্কের পর্যায়ে থাকে। কেউ কেউ বলছে কি এই বিতর্কটা আমাদের দেশে না, বাইরের দেশ থেকে আসে, যারা আমরা ইংলিশ বই পুস্তক পড়ছি। সো হোয়াট এভার, ওটা বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর হচ্ছে এই বিষয়গুলো থাকে। এগুলো হচ্ছে রিক্রুটমেন্টের প্রসেসে বিভিন্ন স্টেপ। ঠিক আছে, এই স্টেপ গুলো ভালোভাবে কাজ করবে তখনই যদি আপনার এই স্টেপ গুলো মেনটেন করে ডিটেইলড একটা পলিসি থাকবে, পলিসি পরে যদি একটা এসওপি থাকে। ঠিক আছে, আমি দেখছি এইটার সুফল আমি মানে পয়েন্ট টু পয়েন্ট পেয়েছি। ঠিক আছে, বড় স্যাররা কিছু করতে পারে নাই, পলিসিতে এমডি দিয়ে সাইন করাই নিছি, এসওপিও সাইন করাই নিছি, এর মধ্যে বসে থেকে আর এর মধ্যে পরে আর হাউতাশ করে কিছু করতে পারে না, আসলে তারা আলটিমেটলি কিছু করতে পারে নাই। ঠিক আছে, দেখলাম যে বড় বড় স্যারদের সাথে পারবো না, চাকরি আমারটাই যাবে। তো চাকরি বাঁচানোর জন্য এই গোপন কৌশলটা, ভাগ্য ভালো যে এমডি সহায়ক ছিল। ঠিক আছে, অন্যদেরকে না জিজ্ঞেস করেই পাশ করে দিছিল। যাই হোক, ঠিক আছে, তো এই পলিসি, এইচআর পলিসি পাশ করানোর আগে, আমি অর্গানাইজেশন নামটা নাই বলি, প্রায় 10 বছর আগে, হ্যাঁ, মানে সমিতির যেরকম মিটিং হয় না এরকম সবাই আসে, সবাই, নতুন সদস্য সদস্য হয় নাই, হ্যাঁ, সবাই এরকম, টপ লেভেল মিড লেভেল লো লেভেল সব, অর্থাৎ ওখানে সব ডিপার্টমেন্টের হেড এসে বসতো। হ্যাঁ,
খুব খাওয়া দাওয়া আড্ডাবাজি অনেক কিছু, তো রিক্রুটমেন্ট কতটুকুই তো আমি একটু সন্দিহান ছিলাম। যাই হোক, পরে এটা দেখে বললাম যে এইভাবে তো চলতে দেওয়া যায় না। ঠিক আছে, অ্যাটলিস্ট এইচআর এর কাজ তো এইটা যতটুকু পারি মিনিমাইজ করব। ঠিক আছে, তো যাই হোক, রিক্রুটমেন্ট মানে ট্যালেন্ট অ্যাকুইজিশনের প্রসেসের স্টেপ গুলো হচ্ছে এইটা। এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, বলেন। একটু রেসপন্স করেন, ঠিক আছে, আদারওয়াইজ ভাববো যে আমি না বুঝাইতে স্যার, পারিনি। একমত স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, পরেরটায় গেলাম। এবার আসি কম্পিটেন্সি বেসড রিক্রুটমেন্ট। মূলত এটাকে বলা হয় কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ। ইন্টারভিউতেই তো এই পুরো কাজটা হয়। এই যে মেথডটা স্টার মেথড, এই পুরো কাজটা হচ্ছে ইন্টারভিউতেই হয়। সিভি সর্টিং, সিভি কালেকশন, জব প্লেসমেন্ট, স্যালারি নেগোসিয়েশন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেক, এই পার্ট গুলোতে না। ঠিক আছে, এটা হয় ইন্টারভিউতে, মূলত রিটেন এবং ভাইবা এই দুই ক্ষেত্রে হয়। ঠিক আছে, এই দুই পার্ট। ওকে, সো কম্পিটেন্সি বেসড ইন্টারভিউতে সিবিআই বলে। ঠিক আছে, যে মেথডটা ইউজ করে আমাদের দেশে কেউ কেউ করে, সিচুয়েশন, স্টার, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। বিস্তারিত যাব, তার আগে একটু বলি, এটা আমি আলাপ করব দুই দিক থেকে। আমি যখন ইন্টারভিউ দিব সেই পয়েন্ট অফ ভিউ থেকে, আমি যখন ইন্টারভিউ নিব সেই পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, যতটুকু পারা যায়। তার আগে একটু বলি, আমি এটা ইমপ্লিমেন্ট করেছি 2019-20 বেঙ্গল গ্লাসে থাকতে। কারণ ওখানকার সিস্টেমটা পুরনো, অনেক পুরনো অর্গানাইজেশন, মেবি 1951 সালের। হ্যাঁ, বাংলাদেশে অনেক পুরনো, এদের ট্রেড ইউনিয়ন অনেক পুরনো, মানে সিবিএ। আমার ওখানে 5 বছর কাজ করার সৌভাগ্য হয়েছে, 16 থেকে 21। প্রথম দিকে দেখলাম টেকনিক্যাল ডিপার্টমেন্টের হেড, হেড না, হেডের পরের জন, উনি ইন্টারভিউ নিতেন। উনি এর আগে অনেক এক্সপিরিয়েন্সড, মেবি 30 বছর হবে। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে মানে কাজ করেছেন। সো উনি ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করতেন, ওনার প্রশ্নগুলো হচ্ছে লম্বা এবং অনেকগুলা কি বলে পার্সোনাল বলা যায়, মানে কাজ নিয়ে প্রশ্ন উনি করতেন। তার চেয়ে বেশি পার্সোনাল, কিরকম পার্সোনাল, আপনার হোম ডিস্ট্রিক্ট সিভিতে লেখা আছে, তারপর উনি বলতেন। ওকে, কোন থানা, ও কোন গ্রাম, ঠিক আছে, পুকুরের কোন পারে, মানে কোন কোন জায়গায় উনি এরকম পর্যায়েও চেনেন। ঠিক আছে, তা আমি প্রথম দু একদিন দেখলাম, অডিও দেখলাম, উনি সময় ক্ষেপণ করতেন। ঠিক আছে, বেশ, ইন্টারভিউর ক্যান্ডিডেটরা অধৈর্য হয়ে যেত, যদিও আমরা স্ন্যাক্স দিতাম। তারপরেও আমরা বলতাম যে শুরু হবে বা লেট হচ্ছে, সিকোয়েন্স মেনটেন করতাম। তারপরেও দেখলাম যে অনেক মানে একজনের প্রায় উনি আননেসেসারি আর কি, যেটা প্রায় 25-30 মিনিট এরকম হয়ে যেত। তা আমি একজন ক্যান্ডিডেট একবার বের হওয়ার পর আরেকজন ঢোকার আগে আমি বললাম যে ক্যান্ডিডেটকে পরে পাঠান। আমি বললাম যে স্যার, আপনি পার্সোনাল প্রশ্ন করবেন না, আপনি এত মিনিটের মধ্যে শেষ করবেন, কাজের প্রশ্ন জিজ্ঞেস করবেন, আদারওয়াইজ আমি কিন্তু তাকে স্যালারির প্রশ্ন করব, কত পান, কত চান, কত হলে আসবেন, নোটিশ পিরিয়ড কতদিন, এই জাতীয় প্রশ্ন করে তাকে আমি বিদায় করে দিব। এবং আমাকে বাধ্য হয়ে আপনার প্রশ্ন থেকে আমার প্রশ্ন শুরু করে দিতে হবে, কারণ আমাকে টাইম মেনটেন করতে হবে। এটা বললাম, কিছুটা কাজে দিল। এরপর আমি চিন্তা করলাম কম্পিটেন্সি বেসড ইন্টারভিউর একটা ট্রেনিং করাই, একটু বস দেখে আমার বসের অনুমতি নিয়ে একটা প্রেজেন্টেশন করলাম, বানালাম, দেখালাম, বুঝাইলাম যে সিচুয়েশন বলতে কি বুঝায়, টাস্কে কি থাকে প্রশ্ন, অ্যাকশনে কি থাকে, রেজাল্টে আপনি কি জানতে চাইবেন। হ্যাঁ, এই 4টা পয়েন্ট নিয়ে কিছু বিষয় আলাপ করলাম।
মূলত যেটা করলাম এটা যেহেতু মানে গ্লাস বোতল তৈরি করার ইন্ডাস্ট্রি, ফুললি টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং বেসড। তো তাদের এত টেকনিক্যাল সবকিছু খুব বেশি তো আর বুঝি না, এত কিছু বোঝা সম্ভব না। যতটুকু পারছি সেটা হচ্ছে কেপিআই তৈরি করার জন্য বুঝতে হয়েছে, বাট এর চেয়ে বেশি তো আর পসিবল না। সো তাদের কাছ থেকে আমি কৌশলে বললাম যে আপনারাই বলেন, এই যে সিচুয়েশনের আমি একটা এক দুইটা এক্সাম্পল দিলাম, আপনারা একটা দুইটা এক্সাম্পল দেন, টাস্কের আপনারা এক্সাম্পল দেন। ওনাদের কাছ থেকে নিয়ে শিখলাম, ওনাদেরকে বুঝাইলাম যে প্রশ্ন আপনারা এইভাবেই করবেন, এর বাইরে না। ঠিক আছে? So, একটু চাইলে বড় স্যারদেরকেও শিখানো যায়, ওনাদের কাছ থেকে নিয়ে ওনাদেরকে শিখাবেন। ঠিক আছে? একটু সাহস রেখে কষ্ট করতে হবে, বাট পোলাইটলি, অফকোর্স উইথ প্রায়র অ্যাপ্রুভাল অফ ইউর ম্যানেজমেন্ট, আপনার ডিপার্টমেন্ট হেড, আদারওয়াইজ তো চাকরি থাকবে না। ঠিক আছে? তো যাই হোক, সিচুয়েশন, স্টার, অ্যাকশন, রেজাল্ট নিয়ে আমরা একটু আলাপ করি, দেখি কতদূর পারি। গুগলের নেওয়া ছবি। ঠিক আছে? সিচুয়েশন বলতে হচ্ছে, আমি যদি ইন্টারভিউ নেই, আমি যেটা বলবো একটা ক্যান্ডিডেটকে বলবো, ধরেন একটা এক্সাম্পল দিলাম, এই অবস্থা, আপনি কি করবেন তো? অথবা আমি এরকম জিজ্ঞেস করলাম যে এরকম সিচুয়েশন, আপনার জব এক্সপিরিয়েন্স আপনি পেয়েছেন কিনা? হ্যাঁ, যদি বলে হ্যাঁ পেয়েছি, ওনাকে তখন জিজ্ঞেস করবো, ওকে, তাহলে আপনি এই সিচুয়েশনে কি করলেন? মানে আপনার কি করলেন না, সরি, আপনার রেসপন্সিবিলিটি গুলো কি কি ছিল, কি কাজ করার ছিল? তখন সে বলতো আমার এটা এটা করার ছিল। ওকে, দেন আপনি এটা কিভাবে করলেন? এই কাজের ক্ষেত্রে আপনি কি কি অ্যাকশন নিলেন? হ্যাঁ, কোন কোন স্টেপ বা কিভাবে করে আপনি কাজটা শেষ করলেন? তখন সে বলে যে আমি এই কাজটা এইভাবে করেছি। সো এরপরে আপনি তো বুঝে যাচ্ছেন যে রেজাল্টটা কি হলো, তারপরেও তার কাছে শুনবেন যে এই রেজাল্টটা কি দাঁড়ালো। অনেক সময় অনেক ম্যাল প্র্যাকটিস করে, উনি কিন্তু তার মতো করে বলে যাচ্ছেন, এবং তাদের একটা গদবাঁধা ধারণা থাকে যে আমার মালিকরা মনে হয় যা করে তাই রাইট। ঠিক আছে? এবং যে একটা ফর্মাল বা জাস্টিফাইড বা ধরেন লেবার ল অনুযায়ী বা কোনো সার্টিফিকেশনের স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা যে স্ট্যান্ডার্ড একটা ওয়ে আছে, এটা ওনাদের মাথায় থাকে না। ইভেন কলকারখানা অধিদপ্তরের লোক, হ্যাঁ, বা এ ধরনের লোকজন আসলেও তারা বলে ফেলে এটা আমাদের কোম্পানির রুলস। ঠিক আছে? যারা প্রথম দিকে তারা এটা বলে ফেলে। ঠিক আছে? যদিও এটা ঠিক না আসলে। ঠিক আছে? ওই অফিসাররা তখন আসলে ওই শব্দই শুনতে চায় না, ওই থামাই দেয় যে এই জাতীয় শব্দ বলবেন না, ল অনুযায়ী কি করছেন সেটা দেখেন, আমাকে আপনার এমডি কি করছে এটা আমার জানার দরকার নেই। ঠিক আছে? কারণ ওটা আইনের মধ্যে পড়লে বলবেন, আদারওয়াইজ বলবেন না। ওটা বলে সময় নষ্ট করবেন না, একদম এভাবেই কথা বলে তারা। গভর্নমেন্ট লোকজন তো তারা একেবারে বোল্ডই করে। হুম। যাই হোক, সো অনেক সময় ম্যাল প্র্যাকটিস গুলাকেও একেবারে মানে গর্বের সঙ্গে বলে ফেলেছে। ঠিক আছে? তো সেই সময় বলবেন যে রেজাল্টটা কি দাঁড়ালো, মানে আপনি কি অ্যাচিভ করলেন এর থেকে, ওনার মুখেই শুনেন উনি কি রেজাল্ট অ্যাচিভ করছেন। তখনই বুঝবেন যে উনি আসলে কতটুকু ফর্মাল বা একেবারে লফুল বা জাস্টিফাইড, হ্যাঁ, ওয়েটা জানেন এই কাজটা সম্পর্কে। আপনি ক্লিয়ার হয়ে যাবেন তখন। ঠিক আছে? সো ওনার এক্সপিরিয়েন্স থেকেই আপনি প্রশ্ন করতে পারেন এই ধাপগুলা মেনটেন করে। যেটা এটার জন্য যেটা করতে হতো, আমি আমার এই বেঙ্গল গ্লাসে ইঞ্জিনিয়াররা যখন ইন্টারভিউ নিত, আমি ইন্টারভিউ শুরুর আগের দিন বা তারও আগে তাদের কাছে যেতাম, আমি বলতাম আপনি সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট প্রশ্ন তৈরি করেন, আপনি লিখতে বলতাম, অনেক সময় পাঠাইতে বলতাম। আমি দেখতাম, দেখে বুঝতাম যে এটা আসলে টাস্কের মধ্যে পড়ে কিনা, নাকি অ্যাকশন, ঠিক আছে, নাকি সিচুয়েশন। যদিও টেকনিক্যাল বুঝতে আমার কষ্ট হতো, যে যেতাম তাদের কাছে প্রিন্টটা নিয়ে বুঝে নিতাম যেটা দিয়ে আপনি কি জানতে চাচ্ছেন, এটা দিয়ে কি জানতে চাচ্ছেন। হ্যাঁ, কারণ এটা জাজ এবং করা এবং হচ্ছে ইন্টারভিউটা স্টার মেথডে হচ্ছে কিনা এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে এইচআর, যত কঠিনই হোক না কেন। আপনি নাসার এইচআর হন, নাসার রকেটের চালানোর বা সমস্ত প্রসেস আপনাকে এইচআর এর কাজের প্রয়োজনে যতটুকু জানা জানতে হবে, সোজা কথা। আর আপনি জানতে চাইবেন কেউ আপনাকে বুঝাবে
মানে আন্তরিকতার সাথে আপনি বুঝবেন না এমনটা হবে না সচরাচর, ঠিক আছে? বুঝাইলে অবশ্যই বুঝবেন। সো সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, একেবারে আমি যেটা করেছি বাস্তবে সেটাই বললাম। বুঝে নিতাম আমি তখন, যদি কনফিউজ থাকতাম, স্যাটিসফাইড না হইতাম, বলতাম যে না, এই টাস্কে আপনি যে প্রশ্নটা রাখলেন চেঞ্জ করেন, আর একটু ক্লিয়ার একটা প্রশ্ন করেন, ঠিক আছে? মানে আমি অ্যাম্বিগুইটি রাখতাম না, আমি যত সিনিয়রই হোক আমি তাকে এটা সুযোগ দিতাম না, কারণ এই জায়গাটা আমার, এটা আমি আমার কন্ট্রোলে রাখবো। সহজ কথা, আমার বস বললো আমি এর বাইরে যেতাম না, ঠিক আছে? আমি চাইতাম যে উনি একাধিক প্রশ্ন রাখুক, টাস্কে একাধিক প্রশ্ন রাখুক। সো আমি চাইতাম যে আমার কাজগুলো যাতে আমরা যেভাবে চাচ্ছি মেথড বা স্টেপ গুলো ফলো করে হচ্ছে কিনা, ঠিক আছে? সো এইভাবে আপনি করতে পারেন। করলে মূলত হচ্ছে ওভারঅল আপনিও ভিউ পাবেন, ধারণা পাবেন যে যে স্কিল বা কম্পিটেন্সির লোক আমার প্রয়োজন এই ইন্টারভিউর মধ্যে সেটা আসছে কিনা। হ্যাঁ, আমার অন্য ডিপার্টমেন্টের লোক কাজ আমরা কেন জানবো, এই জন্য জানতে হবে। এই যে বিজনেস পার্টনার কেন বলে, বিজনেসের প্রসেস আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আপনি তো কাজ করতে পারবেন না। এই যে বড় বড় স্যারদেরকে ধরতে পারবেন না, ইন্টারভিউ দিয়ে কি স্বজনপ্রীতি করছে নাকি গোজামিল প্রশ্ন করছে, কি উত্তর নিচ্ছে, আমি যদি ক্লিয়ার না থাকি, আমার বস বা আমার ম্যানেজমেন্ট যদি আমাকে জিজ্ঞেস করে, আমি তো বলতে পারবো না তখন, ঠিক আছে? সে যদি ইনডেপথের একটা দুইটা ব্যাপার জানতে চায় যে এটা কিভাবে করলেন, ঠিক আছে, বা এটা এই আনসারটা কিভাবে রাইট হইলো, র্যান্ডমলি তারা চেক করতে পারে, মেবি করুক না করুক, আপনি যখন বুঝবেন, আপনি যখন জানবেন পুরো প্রসেসটা ক্লিয়ারলি, আপনি তখন পুরোপুরি ভালোভাবেই কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? সো এতটুকু নিয়ে প্রশ্ন আছে কিনা বলেন? চারটা স্টেপ নিয়ে যা আলাপ করলাম। জি না স্যার। ওকে, তার মানে আমি এখনো ফেল করি নাই। ওকে, সো নেক্সট আগাই। ছোট ট্রেনিং এ আসলে কতটা আগাবো, ঠিক আছে? ছবিটা আমার দেখতে ভালো লাগছে, ঠিক আছে। এটা নেওয়ার আরেকটা কারণ আছে। আমি একটা ওয়েবসাইট পেয়েছি, আরো আছে হয়তো, আমি আর ঘাঁটি নাই। একটা ওয়েবসাইট দেখলাম যারা স্টার মেথডটা ইমপ্লিমেন্ট করার জন্য অর্গানাইজেশন গুলাকে হেল্প করে। বলেন, এই যে কথাটা বললাম, এর আগে কে কে শুনছেন? শুনে থাকলে একটু বলেন যে আমরা শুনছি, আর ধরে নিব বাকিদের আসলে সরি কান স্যার, পর্যন্ত। বুঝতে পারিনি প্রশ্নটা বুঝতে পারিনি। কিছু কিছু অর্গানাইজেশন, একটা ওয়েবসাইটের একটা ছবি এটা, ওরা এই স্টার মেথডটা অর্গানাইজেশনদেরকে ইমপ্লিমেন্ট করার জন্য হেল্প করে। হ্যাঁ, এটা ইমপ্লিমেন্ট করার জন্য অর্গানাইজেশনের যা যা করা লাগবে বা অর্গানাইজেশনের এইচআর টিমের, তাদেরকে সবকিছু বুঝিয়ে এটা করতে রেডি করে দেয়, সোজা কথা, ঠিক আছে? হয়তোবা তাদের সাথে থেকেও হয়তো ইন্টারভিউটা অ্যাডভান্স করায়, ঠিক আছে? সো এই লেভেলের সার্ভিসও আসছে বাজারে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। জি এরকম স্যার। সার্ভিসের কথা শুনছেন কেউ? না স্যার। হ্যাঁ, আমরা আইডিয়াতে অনেক পিছায়, ঠিক আছে? অন্যান্য দেশ অনেক আগে, ঠিক আছে? তো তারা এই ধরনের সার্ভিস দিচ্ছে। আপনি পারেন না, সমস্যা নাই, কল দেন, সলিউশন রেডি, ঠিক আছে? যাই হোক, তো শিখলে আপনিও সার্ভিস দিতে পারবেন। ওকে, আর একটু এমনি স্যার আগাই। জানি থার্ড পার্টির মাধ্যমে এমনি হায়ার করে কোনো কিছু করা হয় এরকম, কিন্তু এভাবে চাকরির ইন্টারভিউ নেওয়া হয় আরেকজন এবং ইন্টারভিউ প্রসেস গুলো করে দেয়, এটা জানা ছিল না স্যার। হ্যাঁ, এই যে আমরা আসলে নলেজ শেয়ার করলে আসলে জানা হয়, ঠিক আছে? ওকে, এটা চ্যাট জিপিটি থেকে নেওয়া, ঠিক আছে? আমি তাহলে বললাম আর কি, দুই একটা প্রশ্ন করে দাও। আমি আসলে বেঙ্গল ক্লাসের প্রশ্ন আমি কোনো খোঁজার সময় পাই নাই। হ্যাঁ, বলতে আদৌ কোথায় আছে, সরি, অন্য একটা ড্রাইভ থেকে আমি নিয়েছিলাম, বাট জানি না, যাই হোয়াট এভার।
ওখানকার ইঞ্জিনিয়ারদের দুই একটা প্রশ্ন হলে আরো ভালো হতো, হোয়াট এভার। এক্সাম্পলে আমরা দেখলাম মোটামুটি আমার মনে হয় ক্লিয়ার আপনারা। তারপরও আহ আপনারা যখন ডিপার্টমেন্ট হেডদের বা যারা রিক্রুট করবে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে, হ্যাঁ, যদি এইচআর ছাড়া বেসিক্যালি এইচআর সহই সবাইকে বুঝাবেন সহজ কিছু প্রশ্ন এই 4টা স্টেপের জন্য, যতটা ইজিলি বোঝা যায়, একবারে ক্রিটিক্যাল না, রেডি করবেন, দেখাবেন, ঠিক আছে, বুঝায় দিবেন। এবং যেটা আমি বললাম, ইঞ্জিনিয়ারদের বিষয় তো বুঝতে খুব কঠিন, তাদেরকে বলতাম যে আপনি টাস্ক নিয়ে একটা প্রশ্ন করেন। কি প্রশ্ন করবেন আমি বললাম না, ওনাদেরকে ইন্টারভিউ দিন, সে কি প্রশ্ন করছে ক্যান্ডিডেটের সামনে আমি বসে বসে দেখবো, পড়বো, বুঝবো, এরকম রিয়েক্টিভ না হয় ভালো, ঠিক আছে। কারণ আপনাকে, আপনি যে প্রোগ্রাম বা যে প্রসেস আপনি ওন করেন সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য সেটাকে আপনাকে বুঝতে হবে। একবার না 10 বার লাগলে গিয়ে আপনি বুঝে আসেন না, ঠিক আছে। আপনাকে বুঝতে হবে। আপনি বলতে পারবেন যে আমি কম্পিটেন্সি বেসড রিক্রুটমেন্ট করেছি, আমার এক্সপিরিয়েন্সে আছে। আপনাকে তখন জিজ্ঞেস করবে কিভাবে করেছেন আপনি। আপনি যখন বলতে পারবেন, এই হাওটা যখন পারফেক্টলি বলতে পারবেন, ঠিক আছে, আপনি অনেকের চাইতে আগে থাকবেন। যাই হোক, সো সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট, ঠিক আছে। সিচুয়েশন বলতে তাকে একটা পরিস্থিতি তৈরি করে দিবেন, অথবা তার কোনো পরিস্থিতি এরকম আছে কিনা সেটা তার সামনে দিবেন। তার তো অনেক এক্সাম্পল আছে তার এক্সপিরিয়েন্সের লাইফে, হ্যাঁ, 2 বছর 4 বছর যে যতটুকু হোক। আপনার যেটা জানা দরকার, যে এই কম্পিটেন্সিটা সম্পর্কে আপনার জানা দরকার, সেই কম্পিটেন্সির উপরে আপনি জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। যেমন আপনার হচ্ছে ইনকোয়ারি করতে পারা, ধরো যে আপনাদের ওখানে মিসকন্ডাক্ট হয় কিনা, মিসকন্ডাক্ট হলে আপনারা কি করেন, ঠিক আছে। মিসকন্ডাক্ট হওয়ার পরে শোকজ হলো, তদন্তের চিঠি দিলেন, আহ তদন্ত করতে হলো, ঠিক আছে। তো জিজ্ঞেস করতে পারেন যে তদন্তটা কিভাবে হয় আপনাদের এখানে, আপনি কি মানে ইনকোয়ারি অফিসার ছিলেন কিনা, বা ইনকোয়ারি কমিটির মধ্যে ছিলেন কিনা। তো তখন যদি সে করে থাকে সে বলবে। আপনি কিন্তু সিচুয়েশনটা তাকে দিলেন, বের করে দিলেন, আপনি জানতে চাচ্ছেন কি, আপনার এন্ড রেজাল্ট হবে ইনকোয়ারি উনি করতে পারেন কিনা। উনি যখন বলবে, ওনার কাজগুলো আপনি বুঝে নিবেন, এবং উনি ল অনুযায়ী, হ্যাঁ, যেমন ইনকোয়ারি কমিটিতে কয়জন থাকবে, সাব কমিটি করছে কিনা, তারপরে কে কাকে জেরা করতে পারবে, কার্য বিবরণী হাতে লিখবে কিনা, কম্পোজ করবে, তারপরে দোষী শব্দ লেখা যাবে কি যাবে না, আপনি তার বর্ণনার মধ্যে বুঝে যাবেন টাস্ক গুলা। সে মানে তার টাস্কটা কি ছিল, সরি, এখানে দুইটাই একসাথে বুঝে যাবেন, তার রোলটা কি ছিল এবং সে কি করছে, রোল অনুযায়ী করছে কিনা, রোলের বাইরে করছে কিনা, তার রোল প্লে করাটা মানে লফুল বা তার জেডি অনুযায়ী ঠিক ছিল কিনা, কোথায় সে ভুল করছে, কোন কোন জায়গায়, কোনটা জেনে করছে, কোনটা ইচ্ছে মানে না জেনে করছে, আর কোন জায়গায় সে আহ জানার চেষ্টা করে নাই, আগ্রহ ছিল না তার, সে মানে চলছে চলুক, ঠিক আছে, এটাকে আমি আপডেট বা ডেভেলপ করার বা রেকটিফাই করার প্রয়োজন বোধ করে নাই, এরকম কিছু যদি আপনি তার এই টাস্ক এবং অ্যাকশনের বর্ণনার মধ্যে আপনি পেয়ে যাবেন, আপনি বুঝে যাবেন এই কম্পিটেন্সির ক্ষেত্রে তার নলেজ কতটুকু, স্কিল কি, আর অ্যাটিটিউড আসলে কি। ওই যে চলছে চলুক ভাই, আমার চাকরি তো বিপদে ফেলা লাভ নাই, যাক, আমার কি, মাসের সাথে আমি বেতন পাই, এটাকে আবার নেড়ে চেড়ে এরে তারে বুঝাইয়া, ঠিক আছে, আমার এত কাজ বাড়ায় লাভ কি। তো এরকম যদি অ্যাটিটিউড থাকে সেটাও বের হয়ে যাবে, ঠিক আছে। আর রেজাল্ট তো আপনি পাবেনই। আপনার যতটুকু জানার, আপনি যখন তার টাস্ক আর অ্যাকশনের বর্ণনা দেখবেন, আপনি জেনে যাবেন এই কাজটা সম্পর্কে ওনার কম্পিটেন্সি লেভেলটা কি, বিগিনার্স, ইন্টারমিডিয়েট অর অ্যাডভান্সড, ঠিক আছে। এটা আমি আর মানে পড়লাম না, ঠিক আছে, লাইন বাই লাইন পড়ে লাভ নাই। যাই হোক, আহ এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা কার, বলেন। এক্সাম্পল একাধিক দিলাম, প্রশ্ন থাকতে বলেন।
নাই স্যার। আচ্ছা, আপনারা একটু একটু হ্যাঁ একটু আমাদের কি বলে পার্টিসিপেটরি হই আমরা, সেটা হচ্ছে এই যে কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ, সিবিআই, এটাতে যে মেথডটা ফলো করা হচ্ছে, মেথডটার নাম বলেন তো, যাতে মনে থাকে, ভুলে না যাই আমরা। একটু বলেন কয়েকজন। স্টার স্টার মেথড। স্টার মেথড। ওকে, আরো দুই একজনের রেসপন্স চাই, প্লিজ একটু বলেন। The situation, task, action, result. স্টার মেথড। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আরো আমি একটু আরো শুনতে চাই, এই মিস্টার মামুন কামাল ওনাদের কাছ থেকে বারবার আসছে, বাট আরো শুনতে চাই, একটু বলেন প্লিজ। মনে থাকবে, এতে ভুলবো না আমরা কেউ। ইন্টারেক্টিভ হলে এই হচ্ছে বড় সুবিধা। ভলান্টারিলি বলেন দু একজন। আমার চেনা জানা দু একজনকে আমি নাম ধরবো কিনা। উজ্জ্বল আছেন? ওকে, ইশরাত, স্যার ইশরাত কি আছেন? বলেন। এটা স্টার মেথড আচ্ছা স্যার। স্যার হ্যাঁ বলেন, স্টার। আচ্ছা, আগে উজ্জ্বল বলেন, তারপরে ইশরাত বলেন, ঠিক আছে? স্টার স্টার মেথড। স্টার মেথড। হ্যাঁ, চারটা স্টেপের সিচুয়েশন নাম টাস্ক বলেন। অ্যাকশন এন্ড রিজাল্ট। সিচুয়েশন টাস্ক অ্যাকশন এন্ড রিজাল্ট। গুড। আচ্ছা, আমি রনি আহমেদের কাছে আসছি একটু পরে। ইশরাত বলেন। স্যার এটা তো স্টার মেথড হিসেবে পরিচিত, যেখানে আমরা একটা সিচুয়েশনের উপরে আমাদের টাস্ক নির্ধারণ করব এবং সেই অনুযায়ী আমরা একটা অ্যাকশন প্ল্যান নিব, অ্যান্ড সেটার ভিত্তিতে আমাদের একটা রেজাল্ট আসবে। সো এই চারটা স্টেপ ফলো করা হয়, যেখানে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন আর রেজাল্ট থাকে। সো এটাকে কি বলে, ইন ব্রিফ আর কি স্টার মেথড বলা হয়। থ্যাংক ইউ। একটু ব্রিফ করার জন্য বেশ থ্যাংক ইউ, ভালো যে তাও একটু আর একটু ডিটেলসে বললেন। ওকে, মিস্টার রনি হ্যান্ড রেজ করছেন। রনি, এটা স্টার মেথড নামেই পরিচিত এতক্ষণ যতটুকু বুঝতে পারছি। আমার কাছে মনে হয় স্টার মেথড নামেই পরিচিত। সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন এন্ড রেজাল্ট। আচ্ছা আর একটু রিক্যাপ করি, ঠিক আছে? মূলত দিস ইজ দ্য লাস্ট স্লাইড। আর একটু রিক্যাপের মধ্যে যেটা আসে, আমরা প্রথমেই কম্পিটেন্সি নিয়ে ছোট একটা মানে বেসিক ধারণা ক্লিয়ার করছিলাম, ঠিক আছে? সেখানে তিনটা শব্দ ছিল, শব্দগুলো একটু বলবেন কেউ? নলেজ, স্কিল এন্ড skill, অ্যাটিটিউড। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, এর অর্থ হচ্ছে কিছুটা মনে আছে, ঠিক আছে? কম্পিটেন্সি স্যার বলতে এটা কি কি বোঝায় আর স্টার বলতে, হ্যাঁ বলেন। স্যার কেএস, কেএসএ সম্ভবত, আর কেএসএ ও, মানে এটা কি সিমিলার থিং না স্যার? হ্যাঁ, কে আছে ওই যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড, কম্পিটেন্সি। জি, আসলে আমি কয়েক জায়গায় স্যার ও মানে সাথে একটা ও দেখছি, মানে এটা দিয়ে কি মিন করে আমার আসলে স্টাডি করার সুযোগ হয় নাই এখনো। আচ্ছা যাই হোক, আমার মনে পড়ছে না ওতে অ্যাকচুয়ালি কি। যাক, আমি একটু দেখবো খুঁজে, ঠিক আছে? আমার কম্পিটেন্সি নিয়ে কাজ করার খুব শখ, আমি জি সুযোগ খুব কমই পেয়েছি, ঠিক আছে? আমার লাস্ট অর্গানাইজেশনে একটু দু একটা ট্রেনিং, আর লাস্ট এক জায়গায় কনসালটেন্সি করার ক্ষেত্রে। সো এবং এটা নিয়ে আমি মোটা বইও কি বলে মানে স্টাডি করা শুরু করছি। তো যাই হোক, দেখবো আমি, ঠিক আছে, ওটা কেন আসে। আচ্ছা স্যার, আমাদের সাথে শেয়ার করেন স্যার। ঠিক আছে, ওকে। কম্পিটেন্সি নিয়ে আমি একটু বলি, হ্যাঁ আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা আসলে যারা এইচআর এ জব করি, মূলত এইচআর ছাড়া অন্যদের জন্য একই কথা প্রযোজ্য, বাট এইচআর এ যারা জব করি, বিশেষ করে আমরা যারা বলি যে আমরা বিজনেস পার্টনার, বা আজকালকার দিনে এইচআর এর রোল হচ্ছে বিজনেসকে বোঝা, বিজনেসকে ডেভেলপ করা, বিজনেসকে হেল্প করা, যতটুকু ডাইরেক্ট তো না আমরা ইনডাইরেক্টলি করি আসলে, তারপরও
ঠিক আছে, বিজনেসকে হেল্প করতে হলে ফর এক্সাম্পল আমরা যে এই যে টেকনিক্যাল লোক নিচ্ছি, ধরেন কমার্শিয়ালের লোক নিচ্ছি, আমার ইফিসিয়েন্সি দরকার 80%, আমি ইন্টারভিউতে পাচ্ছি 60-70, এর বেশি পাচ্ছি না। ঠিক আছে, সো আমি 70% লোকটাকে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 70% যার এফিসিয়েন্সি তাকেই নেওয়ার চেষ্টা করবো। এর মধ্যে আবার দেখবো যার 4টা ফার্স্ট ক্লাস, ওই লোক এনে থাকবে না। ঠিক আছে, পাবলিক ইউনিভার্সিটি হলে থাকবে না। ঠিক আছে, মানে 1 বছর শিখে চলে যাবে সে। সো আমি দেখবো হয়তো 3টা ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, এরকম নিবো। ক্লাস তো নাই আর এখন, সিজিপিএ। ঠিক আছে, সো এরকম যদি দেখা গেছে আমি 65% কম্পিটেন্সি যাদের আছে তাকে নিলাম, 15% কম্পিটেন্সি আমাকে ডেভেলপ করতে হবে তার 1 বছর বা 2 বছরের মধ্যে। ঠিক আছে, এটা করা সম্ভব। কিন্তু আমি যদি 30%-এর লোক নেই, তাকে 80% নেওয়া, 50% স্কিল ডেভেলপ করা 1 বছরের মধ্যে, এটা অনেকটা কঠিন, কোম্পানির ঘাড়ে অনেক খরচ চাপায় দেওয়ার মতো। হ্যাঁ, এটা অনেকটা হচ্ছে কি বলে, স্কুল খুলে বসার মতো। তো তার চেয়ে ভালো হচ্ছে, মার্কেট তো আমাদের হিউজ, ভালোভাবে খুঁজলে পাওয়া যাবে, 70, 75, 80ও পাওয়া যাবে। ঠিক আছে, সো 80% কম্পিটেন্সির লোক যদি পেয়ে যায় তাতে ভালো কথা। সো আমাদের এইচআর এর মূল কাজটা আসলে এই কম্পিটেন্সি লেভেলটা গ্রো করা। ঠিক আছে, কোম্পানির ভিশন মিশন টার্গেট ফিল আপ করার জন্য এই লেভেলের লোককে এই লেভেলে নেওয়ার জন্য যা যা করা লাগে সব এইচআর করবে। ঠিক আছে, আমরা এই যে ছুটি ছাটা অ্যাটেন্ডেন্স আগে আসলো পরে আসলো, এই পুলিশের কাজ, এগুলো আসলে মূলত এইচআর এর কাজ না। এগুলো আজকাল ব্যাকডেটেড, এগুলো হচ্ছে মূলত অ্যাডমিনের কাজ। ঠিক আছে, অনেক রিক্রুটাররাই এই ধরনের ক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞেস করেন না। ঠিক আছে, কেউ কেউ আবার সফটওয়্যার ইউজ করলে জিজ্ঞেস করে যে কোন নামে সফটওয়্যার চালাতেন, কিভাবে করতেন। যদিও এক এক সফটওয়্যারের কাজ এক এক রকম, এবং সফটওয়্যার পারাটা কিছু না, তেমন কোনো ব্যাপারই না, একদিনের ব্যাপার। যাই হোক, সো আমরা যারা এইচআরে আছি, আমরা মূলত কাজের চেয়ে অকাজ নিয়ে বেশি থাকি ব্যস্ত। ঠিক আছে, মূলত কম্পিটেন্সি নিয়ে আমরা কাজ করি খুব কম। বেশিরভাগ লোক তো করার সুযোগই পায় না, যারা সুযোগ পায় তারা করে না। ঠিক আছে, এটা হলো বাস্তবতা। এবং আমার কোম্পানির বিজনেসের লেভেলকে আপ করতে গেলে আমার একটা বড় শক্তির জায়গা হচ্ছে কম্পিটেন্সি ডেভেলপ করা। প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডেজিগনেশনের লোকজনের এই সুযোগ যদি পান, এটা কখনো মিস করবেন না। ঠিক আছে, কখনোই মিস করবেন না। এটা নিয়ে হিউজ কাজ করার জায়গা আছে, অনেক স্কোপ। হ্যাঁ, এটা নিয়ে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের স্কোপ প্রচুর, অনেক আছে, অনেক। ঠিক আছে, কারণ এই মাঠটা অনেকটাই ফাঁকা, অনেকটাই ফাঁকা। এইচআর সারাউন্ডিংসে যাদেরকে দেখি শুনি বা যাদের সাথে চলি, তাদের তেমন কেউই এটা নিয়ে খুব একটা কাজ করে না, কম্পিটেন্সি নিয়ে কাজ তেমন একটা হয় না। ঠিক আছে, সো দুই একটা অডিট সার্টিফিকেশন রিসেন্টলি এটা অ্যাড করছে কেপিআই এর সাথে বা আলাদা, এটা একটা গুড সাইন। অন্যান্য গুলা থাকলে আরো ভালো, লেভেল মতো যদি এটা অ্যাড করে দেয় আরো ভালো, আরো বাস্তবায়ন হবে। বাট ওই ধরনের কম্পালসারি এটা বেঁধে দেওয়ার আগে যদি আমরা এই গ্যাপ ফিলটাতে যদি কিছু করতে পারি, নিজের জন্য ভালো। ঠিক আছে, নিজের জন্য ভালো। ওকে, পরেরটা আসি। ঠিক আছে, বেসিক্যালি এরপরে আর স্লাইড নাই আর কি। ঠিক আছে, কথা হচ্ছে আমরা যতটুকু জানলাম বুঝলাম, আমি জানি না আমি কতটুকু বুঝাতে পারছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি অল্প হোক, নির্ভুল হোক, না ভুলি যাতে। ঠিক আছে, জাস্ট এতটুকু হলেই হলো। আর যেটা বললাম, আমরা যারা সুযোগ যদি পাই, স্টার মেথড যাতে অ্যাপ্লাই করি, কম্পিটেন্সি নিয়ে যাতে কাজ করি, অনলাইনে হিউজ রিসোর্স আছে, ফ্রি ফ্রি যা আছে এটা দিয়ে শেষ করতে পারবো না। ঠিক আছে, সো এই হচ্ছে লাস্ট স্লাইড, এরপরে আর নাই। প্রশ্ন থাকলে বলেন, আগে প্রশ্ন নিব, তারপরের ধাপে পরে যাই। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যেই বেসের লোকদের কম্পিটেন্সিটা বের করে আনবো, তার মানে আমি নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডের ব্যাপারে তো আমি তাদেরকে দেখবো। এই তিনটা মিলে এখন মনে করেন নলেজ, যেহেতু তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে, সে বা ইঞ্জিনিয়ার বা সে এইচআর প্রফেশনের উপর এমবিএ বা পিজিডি করছে, বা সে যদি আদার মার্চেন্ডাইজার হয়, যে যার একটা ডিপার্টমেন্ট ইন্ডিভিজুয়াল তার নলেজটা আছে। স্কিল বলতে সে যেহেতু
3-4 বছর শূন্য থেকে শুরু করে 2-3-4 বছর, যেহেতু তার একটা এক্সপিরিয়েন্স আছে সেই হিসেবে তার স্কিলটাও গ্যাদার করে। কিন্তু এখানে অ্যাটিটিউডের ব্যাপারে কি ট্রেনিং বা অ্যাটিটিউডের ব্যাপারে তো আমরা সাধারণত অ্যাটিটিউডটা শিখি কোত্থেকে, এই বিষয়ে যদি একটু বলতেন আর কি। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, বাট এই জিনিসটা অ্যাটিটিউডটা কিভাবে? হ্যাঁ কিভাবে ডেভেলপ করবে এটা? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ জি, অ্যাটিটিউড ডেভেলপ করা আসলে যেমন অনেক কিছু আছে। প্রথম কথা হচ্ছে আমরা বাঙালি তো, হ্যাঁ, আপনি বড়শিতে মাছ ধরতে হলে বড়শিটা মানে হুকের মতো হইতে হবে, সোজা কথা, ঠিক আছে, মাছটা যাতে আসে। ঠিক আছে, আপনি যেটা করবেন, পারফরমেন্সের সাথে পেমেন্টের লিঙ্ক। যেমন আমরা অনেকেই অ্যাপ্রেজাল করি, হ্যাঁ, পারফরমেন্স অ্যাপ্রেজাল, পেমেন্টের সাথে অ্যাপ্রেজালের লিঙ্ক নাই। গদবাঁধা একটা স্কেল থাকে, 3, 5, 7, 9, 11, 13 ইত্যাদি রেটিং এর স্কেল, মন গড়া পয়েন্ট দেয়। এটার সাথে স্যালারির কোনো মিল নাই। 70% মার্ক পেলো, এইটা দ্বারা বোঝাচ্ছে কি কত বাড়বে তার বেতন? কোথায় আছে লেখা? কোনো পলিসি, কোনো ডকুমেন্ট? ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে না। অনেকে ওই 2, 4, 5, 6 এই রেটিং গুলো দিয়ে করে। পের সাথে লিঙ্ক নেই, পের সাথে লিঙ্ক করে দিবেন ফার্স্টে। আপনার তার পারফরমেন্স অ্যাপ্রেজালের কোনো এক জায়গায় বিহেভিয়ারাল পার্টে অ্যাটিটিউডের বিষয়টা রাখেন, একদম সুনির্দিষ্ট ভাবে রাখেন, যেটা একটা সিগনিফিকেন্ট পয়েন্ট ক্যারি করবে, এবং সেটার উপর আপনি কিছু কাজ করান, কিছু ওয়ার্কশপ, ট্রেনিং, হ্যাঁ, যেমন পজিটিভ মাইন্ডসেট, আপনার প্রোঅ্যাক্টিভনেস, হ্যাঁ, এই জাতীয় কিছু কাজ করান। এগুলার আপনি ফিডব্যাক নেন, রিটেন টেস্ট নেন। হ্যাঁ, আপনি যে মাসে ট্রেনিং করালেন, হ্যাঁ, তারপরে ফিডব্যাকের পরে আপনি ইমপ্লিমেন্টেশন ইফেক্টিভনেসটা দেখেন। ঠিক আছে, আপনি যখন র্যান্ডমলি এগুলো জাজ করবেন যে অ্যাকচুয়ালি শেখার পরে সে কতটুকু ইমপ্লিমেন্ট করছে, তার কতটুকু ইমপ্রুভ হলো। ঠিক আছে, এগুলো জাজ করার অনেক ওয়ে আছে, টুল আছে। এগুলো যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, পারফরমেন্সটা যখন আপনি মানে রাইট ওয়েতে ট্র্যাক করতে যাবেন, আপনি কিন্তু বুঝবেন, হ্যাঁ, তার ডেভেলপমেন্ট আসছে কিনা, সে কিন্তু মানে অ্যাটিটিউডের দিক থেকে তার কতটুকু আসছে, বা ল্যাকিংস আছে কিনা, বা আগের মতো রয়ে গেছে কিনা, বুঝে যাবেন। আপনি যখনই টুল ইউজ করবেন তখনই বুঝবেন, কিন্তু তাকে আপনি আগে সামনে তার একটা মূলা ঝুলাইতে হয়, মানে তাকে আপনাকে লিঙ্কের সাথে পে করায় দিবেন। সে কিন্তু তখন এটা ইগনোর করতে পারবে না, অ্যাভয়েড করবে না। আমরা কি করি, ভলান্টারি রেখে দিই অনেক সময়, ভাই আসেন আসেন ট্রেনিং এ। নো, বলার দরকার নাই, শিডিউল থাকবে, ট্রেনিং এ আসবে, আসবে না, মার্ক হবে। এটা ঠিক এফেক্ট ফেলবে পারফরমেন্সে, ঠিক এটা ভাবে। অবশ্য স্যার পরিবেশের উপরে নির্ভর করতেছে আর কি স্যার। হ্যাঁ, এটা করতে হবে। এটা যখন আপনি করবেন, কারণ কি আপনি সবাইকে ধরে বেঁধে আনতে পারবেন না, বড় স্যারদের বলতে পারবেন না, আর অনেক ক্রিটিক্যাল রোলের লোকজন থাকে, হ্যাঁ, আপনাকে কাজের উচিত দেখাবে। কিন্তু সেই যখন দেখবে যে আমি যখন এগুলো না করব, এই ট্রেনিং বা এই ওয়ার্কশপ বা এগুলাতে যখন এঙ্গেজ থাকবো না, আলটিমেটলি আমার কিন্তু মার্কিং কমবে, যেটা আমার পারফরমেন্স এবং ইনক্রিমেন্টে হিট করবে আমার ক্যারিয়ারের জন্য। ঠিক আছে, একটা বিষয় সেগুলো। তখন দেখবেন ঠিকই আসবে, টাইম ম্যানেজ করেছে। ঠিক আছে, আপনি যাওয়ার দরকার নাই, নিজেই জিজ্ঞেস করবে যে ওটা কিভাবে হয়, ওটা কবে হবে, কখন করব, এখানে আমাকে একটু হেল্প করেন, এই জাতীয় প্রশ্ন তারা করবে আপনাকে এসে। ঠিক আছে, যাই হোক, আপনি কি আনসার পেলেন? ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, আর কেউ? প্রশ্ন? ওকে, ধরে নিলাম প্রশ্ন আর নাই। ঠিক আছে, আর এতক্ষণ যে আলাপ করলাম কেমন লাগলো? নেগেটিভ পয়েন্ট আগে বলেন, যদি থাকে আগে নেগেটিভ বলেন। ঠিক আছে, অবশ্যই সেশনটা ভালো লেগেছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আসলে এইভাবে আসলে রিক্রুটমেন্ট হয় না, বা আসলে করতেও চায় না অনেকেই। বাস্তবতা এটাই, আসলে এটা হয় না, এইভাবে করে না। হ্যাঁ, ওই যে বললাম করতে চায় না। আপনি যদি ম্যানেজমেন্টকে বুঝাইতে পারেন, ঠিক আছে, বেনিফিটটা, জি যে আমরা এখন এরকম করছি আর এরকম করলে এরকম হবে, আরো দুই একটা এক্সাম্পল যদি দিতে পারেন, ঠিক হুম, হুম। আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন এই ইন্ডাস্ট্রির কেউ যদি করে থাকেন, হ্যাঁ, জি এবং জি আপনার মালিকরা কিন্তু এই খোঁজগুলা পেয়ে যায়। তারা যখন হুম, তাদের
ওনারদের বিভিন্ন ক্লাব ফোরামে যায়, তাদের কথা হয়, ওরা কিন্তু জানে, ঠিক আছে। হুম, জি। এখন তাদের মাথায় সবকিছু থাকে না, সেইটা যে সে আপনাকে বলবে অনেক সময় মনেও থাকে না। তো যাই হোক, যদি সুযোগ পান বলবেন, জি, বলে করবেন, অবশ্যই স্যার, ট্রাই সুযোগ করেন। পেলে অবশ্যই ইমপ্লিমেন্ট হ্যাঁ, করা ট্রাই উচিত। করবেন। হ্যাঁ, সেটাই, এবং এই একটা ভালো, সুযোগগুলো হচ্ছে লটারির মতো, এগুলা মিস করলে পরবর্তীতে আপনি নাও জি, পেতে পারেন কোথাও, সেটাই, হ্যাঁ ঠিক স্যার। আছে। তো এবং যাই এটা হোক, আসলে আমার দিক ইমপ্লিমেন্ট থেকে করলে এই এটার পর্যন্ত। একটা ভালো ফিডব্যাক আসবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। ওকে, আর কারো কিছু বলার আছে? না থাকলে আমি মনির ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করি। কেউ কিছু বলছেন? ভাইয়া না। একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া এটা আজকের টপিক রিলেটেড না, যেহেতু সমসাময়িক বিষয়, যে কারণে আপনাকে সামনে পেয়েছিলাম, যে আপনি এমনি খুব ব্যস্ত থাকেন, আপনার সাথে টাইমিং মিলে না, আজকে সামনে পেয়ে জাস্ট কোশ্চেনটা করা আর কি। এই যে পুজোর জি ছুটি, অনেক সময় হচ্ছে এই যে পুজোর ছুটি দিচ্ছে এখন, হ্যাঁ, ডিক্লারেশন দিচ্ছে পূজার ছুটি। অনেকগুলো কোম্পানি হচ্ছে যে সরকার ঘোষিত যেটা ছুটি ওইটাও দিচ্ছে না। তো বেসিক্যালি লেবার ল কি করে, আমি যদি ছোট করে আপনাকে প্রশ্ন করি, লেবার ল কি আমাদেরকে বলে ছুটির পরে ছুটির ওই দিনে ওয়ার্কিং ডে, ছুটির দিনগুলোতে সরকার ঘোষিত। সরি, বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই আসলে, একটু বলেন। ভাইয়া আমি আবার বলছি, সরকার ঘোষিত ছুটির মধ্যে যদি আহ, সরকার ঘোষিত ছুটির মধ্যে যদি ইনস্টিটিউশন কাজ করায়, ওভারটাইম হিসেবে পে করে, এরপরও কি রিপ্লেসমেন্ট দেওয়া বাধ্যতামূলক? আচ্ছা, এটা হচ্ছে যেহেতু ফেস্টিভ্যাল হলিডে, সো একদিনের জন্য 3 দিনের হিসাবটা আসবে, হ্যাঁ? একটা ছুটি এবং 2টা পেমেন্ট, ঠিক আছে। যদি এই টপিকের না, মনির ভাইকে না জিজ্ঞেস করে বলে ফেললাম, ঠিক আছে। না না না, ঠিক আছে, রিলেভেন্ট নলেজ এনি টাইম শেয়ারিং পার্ট। ঠিক আছে। থ্যাংক ইউ, সরি ভাইয়া, আমি আসলে সমসাময়িক টপিক তো একটু, যে কারণে হচ্ছে প্রশ্ন করতে ফেললাম। এটা থ্যাংক আসাটা ইউ। ঠিক আছে, একেবারেই থ্যাংক স্বাভাবিক। ইউ। একটা ওকে। রিলেভেন্ট নলেজ নিয়ে তো কথা হচ্ছে। আমি যদি এখান থেকে অ্যালাইন করি জি যে আসলে হোয়াট ইজ কম্পিটেন্সি, এটাই তো একটা প্রশ্ন আসতেছে, যে দ্যাট মিনস একজন ব্যক্তি যিনি কোয়েশ্চেন করছে ওনার এই নলেজ, দক্ষতা, যোগ্যতা, সো এই পার্টটা নিয়ে উনি কথা বলছে, তো এইখানে তো অ্যাটিটিউড, স্কিল এন্ড নলেজের ব্যাপার রয়েছে। নাম্বার টু হচ্ছে আসলে যারা ট্রেনার হোক আর পার্টিসিপেন্ট হোক, সো যে কোনো মুহূর্তে ট্রেনিং পার্টটা আসা মানেই লার্নিং এর ইস্যুস। সো এই লার্নিং পার্টটা একজন পার্টিসিপেন্ট প্রশ্ন করতেই পারে, একেবারে স্বাভাবিক। আর জি। রিক্রুটমেন্টের পার্টটার সাথে লেবার ল জড়িত আছে। হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। আচ্ছা সুমন ভাই, আপনাকে লট অফ থ্যাঙ্কস। সবচেয়ে বড় ব্যাপার আসলে এঙ্গেজমেন্ট, যেটা এঙ্গেজমেন্ট বলতে আপনার পক্ষ থেকে এই সোসাইটির জন্য আপনি কিছু করছেন, দ্যাট মিনস এখানে যতগুলো মানুষ আসছে এনারা সবাই আপনার প্রোফাইল দেখে, এমএসসিটি দেখে, এনাদের এখন খুবই ইম্পর্টেন্ট কিছু টাইম ছিল, এই টাইমটা থেকে এই জায়গাটাতে এসেও সবাই বসছে। আপনিও সেইভাবে সোসাইটিকে সময় দিচ্ছেন, আপনার এই সোসাইটির প্রতি একটা এঙ্গেজমেন্ট, রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট এখান থেকে চলে আসছে। আমরা জাস্ট এখানে আপনাদের এবং আপনাকে এবং পার্টিসিপেন্টদের মাঝে একটা ব্রিজ হিসেবে, অ্যালাইন হিসেবে কাজ করছি। সর্বোপরি হচ্ছে আসলে আমাদের চেষ্টা থাকে আপনাদের মতো লোকজনকে নিয়ে এই পার্টটাতে কিছু করা যায় কিনা। থার্ড অন হচ্ছে যে আপনার ট্রেনিং এর পার্টটাতে আমি প্রাথমিকভাবে কিছু সময় ছিলাম, পরে থাকতে পারিনি। ট্রেনিং এর সকলের রেসপন্স, এঙ্গেজমেন্ট, প্যাশন সবকিছু ভালো লেগেছে। একটা ট্রেনিং এ কম বেশি ট্রেনারের ডেভেলপমেন্ট পার্টও থাকে, পার্টিসিপেন্টের নলেজ শেয়ারিং এর পার্টটা থাকে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি এই পার্টটাতে বা যে কোনো ট্রেনিং এর পার্টটা কখনো যদি মনে হয়, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন ভিডিওর সাথে আমাদের একটা ট্রেনিং এর মোবাইল নাম্বার থাকে। আহ, টাকা দিয়ে ট্রেনিং করতে হবে এই গল্প করছি না ভাই। সবসময় যে আপনাকে পে করতে হবে এটা না, যে কোনো বিষয়ে আপনার মনে হয়েছে যে স্যার এই ট্রেনিংটা আমার করা দরকার, হয়তো আমাদের কাছে থাকতে পারে নাও পারে, এটার ক্ষেত্রে উম, আমরা চেষ্টা করব আপনাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, দ্যাট মিনস। দ্বিতীয়ত, এই সুমন আলমগীর ভাইদের মতো মানুষদেরকে আমরা খুঁজবো, যে একজন বলছে দেখা যায় কি পার্টটা কোনোভাবে হেল্প করা যায় কিনা। এমনও হয়, যেমন গতকালকে সিলেটের থেকে একটা ফোন আসছে,
চা বাগানের, ওখান থেকে যে ভাই এরকম চা বাগান নিয়ে এরকম একটা ট্রেনিং এর পার্টটা অ্যারেঞ্জ করবেন। আমি বললাম আমি তো এই ট্রেনিংটা পঞ্চগড়ে দিয়েছি, ওইখানে চাই ট্রেনিং। তো বলছে স্যার এরকম চার বিষয়ে কিছু টেকনিক্যাল পার্টটা নেই। এখন দেখেন এই ট্রেনিং আপনি কিন্তু খুব সহজে পাবেন না জেনারেল পার্টটাতে, এটা ওই প্রোডাক্টটাই আলাদা না, গ্যাপের ভিতরে এটা চলে যায় গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। এটার জন্য আমি আজকে 2-4 জনের সাথে কথা বলছি যারা চা পার্টটা নিয়ে কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল পার্টটাতে। সো দ্যাট মিনস এটাতে বোঝাচ্ছি যে আপনাদের ভেতর থেকে কোনো রিকোয়ারমেন্ট আসলে আমরা চেষ্টা করব সেটাকে রেসপেক্ট করতে, সেই অনুযায়ী কাজ করতে। যে কোনো পার্টটাতে আমাদের সাথে কমিউনিকেট করেন, ইনশাল্লাহ নেক্সট আমরা প্রতি মাসে আমার 4টা থেকে 5টা আমাদের ফ্রি লার্নিং সেশন থেকে, পেইড সেশন তো আলাদা থাকেই। একটু কমিউনিকেশন রাখবেন এমএসসিটির সাথে, আপনারও বেনিফিটেড হবেন, আমরাও হ্যাপি হব। আবারও এগেইন থ্যাঙ্কস সুমন আলমগীর ভাই, এবং স্পেশাল থ্যাঙ্কস টু অল দ্য পার্টিসিপেন্টস। হ্যালো স্যার, জি জি, একটা কথা ছিল, জি আপনাদের প্লিজ। র্যাপ অডিট নিয়ে কোনো প্রোগ্রাম আছে কিনা, এরকম কোনো ট্রেনিং সেশন বা এরকম? আছে, আমাদের একটা সেশন আছে ফ্রি লার্নিং সেশন, এটা হবে নভেম্বরে। জি জি, র্যাপ আচ্ছা। সিটি পার্ট নিয়ে এটা নভেম্বরে একটা হ্যাঁ, ফ্রি হ্যাঁ। লার্নিং সেশন আছে। নভেম্বরে না? হ্যাঁ হ্যাঁ, নভেম্বরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার ওকে, এই ট্রেনিংটার লিংক কিভাবে পাবো স্যার? ট্রেনিংটার লিংক পাবেন আমাদের একটা আছে, গ্রুপ আছে এমএসসিটির। আমি একটা নাম্বার চ্যাট বক্সে শেয়ার করতেছি, একটু দেখেন। আচ্ছা স্যার। একটু আচ্ছা, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি এখানে। আপনার স্যার। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু সবাই লাইনে থাকেন প্লিজ। হ্যাঁ, জি স্যার। ওই হোয়াটসঅ্যাপ জান্নাত আছে? ছিল তো স্যার, একটু ওয়েট করতে হবে প্লিজ, একটু ওয়েট করতে হবে। এটা কি এখান থেকে কপি করাতে হবে কিনা? হুম। আমি একটা গ্রুপ শেয়ার করছি, একটু দেখেন। এই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে ক্লিক করলে আপনি জয়েন হয়ে যাবেন। এইখানে আপনি জয়েন হওয়ার পরে এইখানে আমাদের সমস্ত ইনফরমেশন গুলো জায়গাতে আমরা শেয়ার করে দিব। আমাদের আরো কয়েকটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 2-3টা, এখানে সবাই অ্যাড হয়ে যান, আমরা এখানে ইনফরমেশন শেয়ার করে দিব। আর কোনো প্রশ্ন আছে? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না স্যার, অসংখ্য ধন্যবাদ আজকের এই সেশনটার জন্য। ধন্যবাদ দেবেন সব সুমন আলমগীর ভাইকে, উনি আমাকে উইলিংলি ফোন করে বলছে। আমি জাস্ট অ্যারেঞ্জ করছি। জি স্যার, জি স্যার, স্যারের জন্য শুভকামনা রইল স্যার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সবাইকে। মনির ভাইয়ের অবদান তো অবশ্যই, কারণ ইনফ্রাস্ট্রাকচার ওনার, এটা তো বলার অপেক্ষা রাখে না। সো ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ শোন ভাই, স্পেশাল থ্যাঙ্কস টু ইউ। ফি আমানিল্লাহ, গুড নাইট, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।